ম্যাডাম দেখি খুব মুডে আছে। উদ্ধৃতি চিহ্ন। সিরাত ফিক করে হেসে স্বামীর বুকে চুপটি করে রইল। প্রমুখ সিরাতের পিঠ জড়িয়ে আবেশে চোখ বন্ধ করল। আজ সারারাত এভাবেই থাকবে? খিদে পেয়েছে। খাবো না। না খাবেন না। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ মেয়েটির চুলে মুখ ঘষে ঘোরলাগা কণ্ঠে বলল, ভাত না দিলে বউয়ের আদর খাব। উদ্ধৃতি চিহ্ন। তৎক্ষণাৎ কি মনে হতেই সিরাত প্রমুখের গলায় টুপ করে চুম্বন করল। এত তাড়াতাড়ি পেয়ে যাওয়ায় ছেলেটির চোখ বিস্ময় বড় বড় হয়ে যায়। অবাকের সুরে বলল, রিয়েলি বেবি, তুমি আমাকে কিস করলে? সিরাত মুখ বাঁকাল, গলা খামচে ধরে রাগান্বিত গলায় বলল, না চুমু খেয়েছি। উদ্ধৃতি চিহ্ন। হেসে ফেলল প্রমুখ। ফিসফিস করে বলল, ওই দিন শাস্তির কথা মনে আছে? শাস্তি হিসেবে লং ড্রাইভে গেলে কেমন হয়? সিরাত তার বুক থেকে মাথা উঠিয়ে চোখে চোখ রাখল। গলায় ঝুলিয়ে রাখা হাত প্রমুখের দাড়ি-যুক্ত গাল আলতো করে টেনে দিল। মিষ্টি সুরে বলল, দারুণ হয়। শাস্তি মাথা পেতে নিলাম। মুহূর্তেই প্রমুখের হাতের বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। মেয়েটি রুমে যেতে যেতে বলল, দাঁড়ান, রেডি হয়ে আসছি। উদ্ধৃতি চিহ্ন। তৎক্ষণাৎ আলমিরা থেকে কাপড় খোঁজা শুরু করল। চোখে পড়ে প্রমুখের কিনে দেওয়া প্যান্ট। সে কুর্তির সাথে প্যান্ট নিয়েই ওয়াশরুমে যায়। গলায় হিজাব পেঁচিয়ে বেরিয়ে এলো। চুলগুলো ছেড়ে হালকা সাজুগুজু করছে। ততক্ষণে প্রমুখ গায়ের ঘামযুক্ত ড্রেস পাল্টে একটি টি শার্ট আর প্যান্ট পরে নেয়। ফ্রেশ হয়ে আসতেই দেখল বউ রেডি। পরিপাটি সিরাতকে দেখে মন ভরে যায়। এগিয়ে মেদহীন কোমর খানা শক্ত হাতে টেনে নিকটে এনে মুখের উপর পড়া চুলগুলো কানে গুজে দিল। সিরাত মাথা নুইয়ে প্রমুখের টি শার্ট ধরে আছে। ছেলেটি তার থুতনিতে হাত রেখে উঁচু করল। ওষ্ঠ জোড়ায় গভীর দৃষ্টি রেখে বলল, কন্ট্রোল হারাচ্ছি জান। এতটা সাজগোছ না করলেও চলত। সিরাত ঠোঁট কামড়ে বিড়বিড় করল, মাঝে মাঝে বউকে দেখে কন্ট্রোল হারানো ভালো। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ নে শাক্ত নয়নে এগিয়ে মেয়েটির গোল গালে ভেজা চুমু খেল। সিরাত আবেশে চোখ বন্ধ করে অনুভব করতে থাকে স্বামীর আদর। প্রমুখ পরপর কপালে, নাকের ডগায়, থুতনিতে টপাটপ চুমু খেয়ে আহ্লাদি কণ্ঠে বলল, চলো বউ যাওয়া যাক। উদ্ধৃতি চিহ্ন। ড্যাশ। রাতের আধারে শাসা করে ছুটে চলছে একটি কালো রঙের গাড়ি। ভেতরে বাজছে একটা সফট মিউজিকে ইংলিশ গান। শহরের এপাশ ওপাশ ঘুরে বেড়াচ্ছে তারা। রাত এখন আরও গভীর। এই নির্জন রাতে রাস্তা অনেকটাই ফাঁকা। শুধু তাদের গাড়িটাই চলছে নীরব রাস্তায়। সিরাত খুশিতে জানালার গ্লাসে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে অনুভব করল এই রাতের নিস্তব্ধতা। মনটা খুশিতে নেচে উঠছে। জীবনে এমন দিনই কল্পনা করেছিল কিশোরী বয়সে। তার সকল কল্পনা, ইচ্ছে সবকিছুই আপনা আপনি পূরণ হয়ে যাচ্ছে। না চাইতেও অজান্তেই এই অসহ্য পুরুষটা মিটিয়ে দিচ্ছে। প্রমুখ ক্ষণে ক্ষণে বউকে দেখে ঘরে পড়ে যায়। কেন জানি মেয়েটির গায়ের গন্ধ তাকে পাতারা চিহ্ন গল করে তুলে। একদম হুঁশ জ্ঞান হারাতে বসে। সেই মেয়েলি ঘ্রাণ নাকে টেনে অজানা সুখে হারাতে ইচ্ছে করে সারাক্ষণ চিপকে থাকতে, চুমুতে চুমুতে ভরিয়ে দিতে। এত কেন টানে এই মেয়েটা? কি আছে তার মাঝে যাতে প্রমুখ ঠিক থাকতে পারে না? অজান্তেই কিছু একটা হয়ে যায়। জানালা দুটি খোলা থাকায় মৃদুমন্দ বাতাসে মেয়েটির লম্বা চুল এলোমেলো হয়ে উঠছে। সবগুলো চুলি মুখে পড়ে বিরক্ত করছে প্রমুখকে। গাড়ির স্পিড ধীর করে প্রমুখ হাত বাড়িয়ে সিরাতকে কাছে টেনে নেয়। সিরাত প্রথমে হকচকিয়ে গেলেও পরক্ষণে সামলে নিল। গাড়িতে কোথাও বেরোলেই এই কাজটা প্রমুখের যেন নিত্যদিনের অভ্যাসে পরিণত হচ্ছে। সিরাতও ছেলেটির বামহাত নিজের হাতে জড়িয়ে কাঁধে মাথা রাখল। চোখ বন্ধ করে বলল, আপনার মন খারাপ হলে কি করেন? এই প্রশ্নে প্রমুখের কি হলো কে জানে। দুহাত বাড়িয়ে বউয়ের কোমর খানা চেপে ধরল। সেকেন্ডের মাঝেই হেঁচকা টানে নিজের কোলে বসিয়ে মেয়েটির ঘাড়ে ঠোঁট ছুঁয়ে বলল, খাই। খাবে? হঠাৎ আক্রমণে এমনিতেই ভয়ে চুপসে গেছে মেয়েটি। সে ঘাড় ঘুরিয়ে প্রমুখের গলা জড়িয়ে ধরল। ভীত কণ্ঠে বলল, আগে গাড়ি থামান, এক্সিডেন্ট হবে। তৎক্ষণাৎ ব্রেক কষল প্রমুখ। সিরাতের পা দুটি টেনে নিজের দিকে আনল। মেয়েটি কপাল কুঁচকে তাকায়। প্রমুখ এক টানে নিজের কোমর পেঁচিয়ে রাখল সিরাতের দুটি পা দিয়ে। দুপাশ থেকে সিরাতের পা দুটি জড়িয়ে ধরে আছে ছেলেটির কোমর। মেয়েটিও এবার শক্ত করে চেপে ধরল প্রমুখের কোমরখানা। ছেলেটি বাঁকা হাসল। দুজনের মুখ অতি নিকটে। নাকে নাক আর ঠোঁটে ঠোঁট ছুঁয়ে যাবে।
সিরাত লজ্জায় চোখ খিচে বন্ধ করে। প্রমুখ দুহাত দুই পাশ থেকে বউয়ের চিকন চাকন কোমরখানা শক্ত করে ধরে বলল, এবার বলো মন খারাপ কেন? সিরাত চোখ বুজে রাখা অবস্থায় কম্পিত গলায় বলল, কই, মন খারাপ নেই তো। প্রমুখের ঘন নিঃশ্বাস মেয়েটির চোখ মুখে পড়ছে। ছেলেটি আস্তে আস্তে সিরাতের গলায় মুখ ডুবিয়ে বলল, এটা কি জানো? সিরাত উত্তর দিল না, উল্টো এসি থাকা সত্ত্বেও ঘামা শুরু করল। লোকটা হুটহাট যাতা করে বসে, লজ্জায় তাকানোরও জো নেই। প্রমুখ তার দুহাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে মেয়েটির পেট স্লাইড করল। গলায় ঘাড়ে ঠোঁট ছুঁয়ে দিতেই কেঁপে উঠল সিরাত। দুহাতে খামচে ধরল প্রমুখের গলা। অনবরত এই কম্পন ধরানো স্পর্শে সে কাঁপছে। ঘন হয়ে আসছে নিঃশ্বাস। ছেলেটি আরও অস্থিরতা বাড়িয়ে দিতে গলায় ছোট ছোট চুমু খেয়ে ঘোর লাগা কণ্ঠে বলল, এটাই তোমার শাস্তি, এটাই আমাদের লং ড্রাইভ। সিরাত দুপায় প্রমুখের কোমর আরও চেপে ধরল। প্রমুখ শক্ত করে মেয়েটির পিঠ জড়িয়ে ধরল নিমেষেই। সিরাত মাথা আস্তে আস্তে পিছনে নিয়ে হালকা ঢোক গিলল। ঘন ঘন শ্বাস ফেলে মিনমিন সুরে বলল, ছাড়ুন প্লিজ, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ গলা থেকেই ওষ্ঠ নাড়িয়ে ফিসফিস করে বলল, নিঃশ্বাস বন্ধ তো হয়ে যায়নি। তাছাড়া শ্বাস নিতে কষ্ট হলেই না লং ড্রাইভের ফিল পাওয়া যাবে। বউয়ের গায়ের গন্ধ আমাকে যে ভদ্র থাকতে দেয় না। বরাবরের মতোই আমি নির্লজ্জ হয়ে যাই। নিয়ন্ত্রণ করতে চাইলেও ভেতরের অসভ্য সত্তা আমাকে তাচ্ছিল্য কটূক্তি করে হাসে। মজা লুটে বলে, আমি নাকি নিরামিষ। উদ্ধৃতি চিহ্ন। আন্ডারস্কোর। ভার্সিটি বন্ধ থাকায় সারাক্ষণ বাসায় বসে থাকতেও ভালো লাগে না, কেমন উদাসীন লাগে। প্রমুখ সেই যে সকালে অফিসে গেছে, সন্ধ্যা হয়ে এলো, তবুও আসার নাম নেই। সিরাত রুমে শুয়ে বসে থেকে ধীর পায়ে পাশের রুমে গেল। তাইমা খানমের জিনিসপত্র দেখে মনটা হু হু করে ওঠে। অজান্তেই গাল দুটি চোখের পানিতে ভিজে গেল। কষ্ট সহ্য করতে না পেরে বেরিয়ে এলো রুম থেকে। ড্রয়িং রুমে যেতেই বাসার কলিংবেল বেজে ওঠে। সিরাত চমকে উঠল। এই সময়ে কে আসবে? প্রমুখ আসলেও তো ডুপ্লিকেট চাবি দিয়ে খুলেই চলে আসে। সে ভীত পায়ে এগিয়ে দরজার নিকট দাঁড়ায়। হালকা ঢোক গিলে পায়ের পাতায় ভর দিয়ে লুকিং গ্লাসে উকি দিল। কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। তার মানে ওপাশের ব্যক্তি হাত দিয়ে ঢেকে রেখেছে? সিরাতের ভয়ে জমে বুকে তরতর করে নাক ঘামতে শুরু করে। ওদিকে কলিং বেল বাজার গতি বাড়ল। সিরাত চুপসে যাওয়া মুখে থমকে তাকায়। ঘন শ্বাস ফেলে ভাঙা গলায় প্রশ্ন করল, কে? কোনো উত্তর এলো না, বরং সিরাতের ঘাম ছুটা শুরু হয়। সে আবারও ভীত কণ্ঠে বলল, কে? এবারও কোনো উত্তর নেই। মাথায় বুদ্ধি যেন হারিয়ে যাচ্ছে। সে হঠাৎই শরীর ফিরে পেয়ে দৌড়ে গেল রুমে। ফোন হাতে নিয়ে প্রমুখের নম্বর কাপা হাতে ডায়াল করে। দরজার পানে দাঁড়াতেই শুনতে পেল বাইরে ফোন বাজছে। তৎক্ষণাৎ সিরাতের আত্মায় পানি এলো। ফোন কেটে দিয়ে দাঁতে দাঁত শক্ত করে মনে মনে কষল, আজ ইচ্ছে মতো বকুনি দিবে। রাগান্বিত মুখে জোরে লক খুলেই শক্ত গলায় বলল, মজা করলে। তৎক্ষণাৎ মুখ চুপসে গেল তার। সামনের মানুষটিকে দেখে হতভম্ব হয়ে যায়। চোখে মুখে তার বিস্ময়। চোয়াল আপনা আপনি ঝুলে গেল। প্রমুখ হেসে ভেতরে চলে যায়। সিরাত তখনও অবাক চোখে সামনের দিকে তাকিয়ে আছে। সামনের মেয়েটি নাক টানতে টানতে হাত দুটি বাড়িয়ে ভাঙা গলায় বলল, জড়িয়ে ধরবি না? উদ্ধৃতি চিহ্ন। কথা শেষ হতে না হতেই সিরাত জাপটে জড়িয়ে ধরল সায়রাকে। বাচ্চা মেয়ের মতো কেঁদে উঠল দুজনে। একজন আরেকজনের মনের ব্যথা যেন নিমেষেই বুঝে যায়। শক্ত করে জড়িয়ে ধরে সিরাত কেঁদে উঠে বলল, এতদিন পরেই পোড়াকপালি বান্ধবীকে মনে পড়ল? আগে কেন আসিসনি? সায়রা ডুকরে উঠে সিরাতকে জড়িয়ে ধরে রাখে। সেকেন্ডের কাটা ঘুরে যখন মিনিটের ঘরে পৌঁছাল, প্রায় 10 মিনিট পর সিরাত মনের ব্যথায় চিৎকার করে কেঁদে আস্তে আস্তে শান্ত হল। মাথা উঁচিয়ে বলল, মা আর নেই। উদ্ধৃতি চিহ্ন। সায়রা ওর চোখ মুখ নিজ হাতে মুছে দেয়। গালে চুম্বন করে বলল, শুনেছি দুদিন আগে ছুটিতে চট্টগ্রাম খালামনির বাসায় ছিলাম। আমি ভীষণ সরি, তোর বিপদের সময় পাশে থাকতে পারিনি। জানিস, খুব কষ্ট হচ্ছে আমার। আন্টি কত ভালোবাসত আমায়। উদ্ধৃতি চিহ্ন। কথা শেষেই হু হু করে কেঁদে উঠে সায়রা। সিরাত ফুপিয়ে উঠল প্রাণের বান্ধবীকে পেয়ে। আজ যেন কান্নারা থামছে না। কাছের মানুষকে পেয়ে দ্বিগুণ বেগে বের হচ্ছে। প্রমুখ ফ্রেশ হয়ে নিচে নামল। দুজনকে এই অবস্থায় দেখে উচ্চস্বরে বলল,
কান্না করার জন্য তোমায় নিয়ে আসিনি শ্যালিকা। গল্প, আড্ডা দেওয়ার জন্য এনেছি। সায়রা তৎক্ষণাৎ সিরাতকে ছেড়ে একটু দূরে দাঁড়ায়। চোখ মুখ মুছে মলিন মুখে বলল, দুঃখিত ভাইয়া, মনকে মানাতে পারিনি। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ সোফায় গা এলিয়ে নম্র কণ্ঠে বলল, বাসায় অতিথি এসেছে, তাও আবার প্রথম। কোথায় খাতির যত্ন করবে তা না, কান্না জুড়ে দিয়েছ, যাও কফি করে আনো। সিরাত শরিত ফিরে পেতেই সায়রাকে নিয়ে ভেতরে আনল। সোফায় বসিয়ে রান্না ঘরে যায়। সায়রাও গেল তার পিছু পিছু। সিরাত পেছনে ঘুরে বলল, উনার সাথে দেখা হলো কিভাবে? সায়রা দীর্ঘশ্বাস ফেলল, উদাসীন ভঙ্গিতে বলল, তোর সাথে কন্ট্যাক্ট করার জন্য আমি পাগল হয়ে যাচ্ছিলাম, কিন্তু কোনো উপায়ই পাচ্ছিলাম না। কাল সারাটা দিন খুঁজে বেরিয়েছি, আবরান আর আমি। শেষে রাতে মনে হয়েছে ভাইয়ার অফিসের কথা। তৎক্ষণাৎ সকাল সকাল সেখানে চলে যাই, কিন্তু কবির আছে না, উনি বলল বিকেল হবে আসতে। কোথায় যেন জরুরি কাজে গিয়েছে। আমি অপেক্ষা করে সেখানেই থাকি। একটু আগেই উনি আসলো, আর আমাকে দেখেই একগাদা শর্ত জুড়ে দিল। তবেই নাকি এ বাসায় নিয়ে আসবে। সিরাত কপালে ভাঁজ ফেলে কৌতূহল চোখে বলল, শর্ত? কিসের আবার শর্ত? এ বাসায় আসতেও শর্ত মানতে হবে? এত বড় অপমান আমার বান্ধবীকে? উনাকে আজ আমি। আরেহ কুল সিরাত, শুন পুরোটা। উদ্ধৃতি চিহ্ন। সিরাত রাগ নিয়ন্ত্রণ করল। তার ইচ্ছে করছে ওই লোকটাকে মেরে ফেলতে। সায়রা বলতে শুরু করে, উনি বললেন বাসায় গিয়ে কান্না করা যাবে না। অনেক কষ্টে নাকি তুই স্বাভাবিক হয়েছিস। আমার কান্না দেখে তুই কষ্ট পাবি, কাঁদবি, তাই আমার কান্না করা মানা। বুঝেছিস ব্যাপারটা? ভাইয়া কতটা ভালোবাসলে এমন গলামি শর্ত জুড়ে দেয়। সিরাতের কপালে ভাঁজ পড়ল। সায়রা যা বলল সব কি সত্যি? লোকটা আসলেই তাকে নিয়ে চিন্তা করে? সিরাত কফি মগে ঢেলে বলল, আর কি শর্ত? উদ্ধৃতি চিহ্ন। আন্টির কথা তোলা যাবে না, ইমোশনাল করা যাবে না, উল্টো বুঝাতে হবে, আড্ডা দিতে হবে। উদ্ধৃতি চিহ্ন। সিরাত বান্ধবীর হাতে একটি মগ বাড়িয়ে দিয়ে প্রমুখের কাছে যেতে যেতে বলল, কবির ভাইয়ের সাথেই তো আসতে পারতি। সায়রাও আসলো তার পিছু পিছু। প্রমুখের হাতে কফি দিয়ে সিরাত বসল পাশের সোফায়। সায়রাও তার পাশে আয়েশ করে বসে বলল, উনি কাজে ব্যস্ত ছিল, তাছাড়া আমার সমস্যা হয়নি। বরং খাওয়া দাওয়া, আয়েশ করা, সব কিছুর ব্যবস্থা করেছিল। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ কফিতে ঠোঁট ছুঁয়ে চুমুক দিয়ে বলল, যদি শুনতাম কবির ঠিকমতো আমার শ্যালিকার যত্ন আত্মি করেনি, তাহলে খবর ছিল, ওর টাকলা মাথা ন্যাড়া করে দিতাম। তৎক্ষণাৎ খিলখিল করে হেসে উঠল দুই বান্ধবী। সিরাত মুখ ফুলিয়ে বলল, আপনার কি এত কাজ ছিল? সন্ধ্যায় আসতে হলো? উদ্ধৃতি চিহ্ন। মিস করছিলে নাকি? বয়েই গেছে। সায়রা হেসে উঠে টিপ্পনি কেটে বলল, আলবাত মিস করে, একদম সেকেন্ডে সেকেন্ডে। প্রমুখ তাল মেলাল, তা আর বলতে, জানি সবই। সিরাত কটমট করে তাকায় দুজনের দিকে। অতঃপর তিনজনে ধীরে ধীরে গল্পে হারিয়ে যায়। নানান রকম কথার ভাজে হাসি, আড্ডা আর গল্প। রাতের খাবার সিরাত আর সায়রা মিলে রেডি করে। তিনজনে জম্পেশ একটা খাওয়া দিয়ে আবারও মুভি দেখায় মনোযোগ হয়। সেই রাতে কারোরই ঘুম হল না। শুধু এত দিনের জমিয়ে রাখা কথা উগরে দিল সিরাত। সায়রার মুখ থেকেও কথা ফুরায় না, যেন কত বছর পর তাদের দেখা। একের পর এক কথায় হারিয়ে গেল অজানায়। শেষ রাতের দিকে প্রমুখ ওদের প্রাইভেসি দিয়ে উঠে চলে যায় নিজের রুমে। ঘুমু ঘুমু কণ্ঠে বলল, তোমরা গল্প করো, ততক্ষণে একটু ঘুমিয়ে নেই, প্রচুর ঘুম আসছে। সিরাত মাথা দুলাল। সায়রার উদ্দেশ্যে প্রমুখ বলল, শ্যালিকা কাল আবার কথা হবে। শুভ রাত্রি। উদ্ধৃতি চিহ্ন। ওকে ভাইয়া। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ চলে যায়। তাদের গল্প শুরু হয় নতুন করে। একজন আরেকজনের কাঁধে মাথা রেখে গল্প করে যায় ঘণ্টার পর ঘণ্টা। ভোর রাতে কফি খেয়ে আর টিকতে পারল না দুজনে। শেষে না চাইতেও ফ্লোরেই ঘুমিয়ে পড়ল। সকাল 10টায় প্রমুখ উঠে টিভির রুমে উকি দিয়ে দেখল মেয়ে দুটি একে অপরকে ধরে বেঘরে ঘুমাচ্ছে। তপ্ত শ্বাস ফেলে নিজেই আজ চলে গেল কিচেনে। জুলেখাও হয়তো কলেজে চলে গেলে নিজ হাতে সায়রার জন্য বিশেষ পদ রান্না করে টেবিলে সাজায়। এরপর ফ্রেশ হতে হতেই জোহরের আজান দিয়ে ফেলে। প্রমুখ চুল হাত দ্বারা ঝেড়ে সিরাতকে ডাকল। প্রথমে কেউ না উঠলেও আস্তে আস্তে উঠল দুজন। সায়রা ফ্রেশ হয়ে ডাইনিংয়ে গিয়ে বলল,
বাসায় যেতে হবে ভাইয়া, আম্মু অনেকবার কল দিচ্ছে। প্রমুখ 3টি প্লেটে পোলাও বেড়ে চেয়ারে বসল। নরম স্বরে বলল, আর কিছুদিন থেকে যাও, সিরাতের ভালো লাগবে। না ভাইয়া, আমি বরং এরপর প্রস্তুতি নিয়েই আসব। প্রমুখ কড়া করে মাছ ভেজেছে তাদের জন্য। সেই মাছ সায়রার প্লেটে দিয়ে বলল, কথা দিচ্ছ? সিরাত জানলে কষ্ট পাবে। তৎক্ষণাৎ উপস্থিত হল সিরাত। সদ্য গোসল করাই স্নিগ্ধ লাগছে। প্রমুখ এক নজর তাকিয়ে চোখ টিপ রল। সিরাত তা লক্ষ্য করে চোখ গরম করে তাকায়। চেয়ারে বসে বলল, বাহ, সব আপনি রান্না করেছেন? প্রমুখ বুক ফুলিয়ে উত্তর দিল। কি মনে হয়? সায়রা অবাকের সুরে বলল, ভাইয়া রান্না করেছে? সিরিয়াসলি? বিশ্বাস হচ্ছে না। প্রথমে আমারও বিশ্বাস হয়নি। কি লাকি তুই, সত্যি একটি জিনিয়াস স্বামী পেছিস। সায়রার প্রশংসায় প্রমুখ ঠোঁট টিপে হাসল। সিরাত ভেঙচি কেটে বলল, কচু পেয়েছি। উদ্ধৃতি চিহ্ন। না চাইতেও কিছু পেলে মানুষ তার কদর করা ভুলে যায়। তেমনি তোমার অবস্থা, তাই হয়েছে। সায়রা প্রমুখের সাথে মতো প্রকাশ করে খেতে খেতে বলল, সহমত ভাইয়া, সহমত। ঈশ্বস, দরদ কত ভাইয়ের জন্য। উদ্ধৃতি চিহ্ন। সিরাত হেসে খাওয়া শুরু করল। প্রমুখ পানি এগিয়ে দেয়। সায়রা খেতে খেতে অপরাধী কণ্ঠে বলল, সিরাত শুন। উদ্ধৃতি চিহ্ন। বল। উদ্ধৃতি চিহ্ন। বাসায় যেতে হবে। তৎক্ষণাৎ খাওয়া থেমে গেল সিরাতের। হতাশ চোখে চাইল সামনে বসা সায়রার দিকে। সায়রা বুঝতে পেরে গলা খাকরি দিয়ে বলল, আসলে কোনো প্রিপারেশন নিয়ে আসিনি। বুঝিসই তো আম্মু কেমন। আম্মুও জানে না আমি কাল কোথায় ছিলাম। তাই আজ যেতেই হবে। আমি না হয় কয়দিন পর প্রস্তুতি নিয়ে এলাম। সিরাত ফোঁস করে নিঃশ্বাস ফেলল। সে জানে সায়রার আম্মু অনেক বেশি পসেসিভ। শত মন খারাপ হলেও প্রকাশ করল না। বুকের চাপা আর্তনাদ ভাতের লুকমার সাথে গিলে ফেলে ছোট করে বলল, খেয়ে নে। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ দেখল সবটা। দীর্ঘশ্বাস ফেলে অল্প খেয়েই উঠে যায়। খাওয়া শেষে সিরাত সব গুছিয়ে রাখছিল, তখন সায়রা তার ব্যাগ কাঁধে নিয়ে সিরাতকে বলল, হাসি মুখে বিদায় দিচ্ছিস তো? থমথমে গলায় সিরাত বলল, দিচ্ছি বলেই যেতে পারছিস, কিন্তু পরের বার বিদায় দিব না। সায়রা জড়িয়ে ধরল সিরাতকে। সিরাত তৎক্ষণাৎ ফুপিয়ে উঠল, হঠাৎ এসে কেন হঠাৎ চলে যাচ্ছিস? কেউ বুঝে না আমায়। উদ্ধৃতি চিহ্ন। আসব প্রমিস। উদ্ধৃতি চিহ্ন। সায়রা মাথায় হাত বুলিয়ে প্রমুখকে তাড়া দিল। অতঃপর চোখের পলকেই প্রমুখ তাকে গাড়ি করে নিয়ে গেল। রেখে গেল বারান্দায় দাঁড়িয়ে বান্ধবীর জন্য অশ্রু বিসর্জন দেওয়া সিরাতকে। মনটা কেমন হু হু করছে। চাপা কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তার। তবুও খুব কষ্টে চোখের পানি মুছে ফ্লোরে শুয়ে ফুপিয়ে উঠল। বীর বীর করল, আবার কবে আসবি সায়রা? তুই থাকলে যে কষ্টরাও অজানায় হারিয়ে যায়। বুকের ভেতর শান্তি শান্তি অনুভব হয়। ভাবি হঠাৎ রান্নাঘরে। সিরাত ঘামযুক্ত চোখ মুখ, গলা মুছল আঁচল দিয়ে। আজ হঠাৎ করেই ইচ্ছে হয়েছে প্রমুখের সব পছন্দের খাবার রান্না করার জন্য। জামাই ছেলে হয়ে যদি রান্না করে খাওয়াতে পারে, তাহলে সে পারবে না কেন? তাছাড়া সিদ্ধান্ত নিয়েছে আজ থেকে সেই রান্না করবে। এবার থেকে ভালো বউ হওয়ার ট্রাই করবে সে। সিরাত লবণ ছিটালো মাংসে। গরুর কালো ভুনা খুন্তি দিয়ে নাড়তে নাড়তে ক্লান্ত কণ্ঠে বলল, রান্না করার শখ জেগেছে। উমম, দারুণ ব্যাপার। ভাইয়াকে জানাতেই হয়। জুলেখা কথা শেষেই উচ্চস্বরে প্রমুখকে ডাকল। সিরাত ঠোঁট টিপে হাসছে। দুপুরের কাঠোকাঠ রোদে রান্নাঘরে টেকা মুশকিল। এটাই শেষ আইটেম তার। বাকিগুলো অলরেডি তৈরি করে ফেলেছে। জুলেখা কলেজ থেকে একটু আগেই বাসায় ফিরে এসেই দেখল সিরাত রান্নাঘরে। তৎক্ষণাৎ চোখ বড় বড় হয়ে যায়। প্রমুখকে ডেকেও সাড়া পেল না বেচারি। সিরাত গ্যাস বন্ধ করে উদাস কণ্ঠে বলল, শত ডাকলেও কাজ হবে না। তোমার ভাইয়া জরুরি কাজে বাইরে, একটু পর ফিরবে। জুলেখা মুখ ফুলিয়ে ধপ করে বসল চেয়ারে। করুণ গলায় বলল, অথচ গলা ফেটে ডাকছি। আপনি আগে বলবেন না? এখন তো বললাম। সিরাত এসির পাওয়ার বাড়িয়ে দিল। কয়েক রকমের ভর্তা থেকে শুরু করে মাছ, মাংস, ডাল পর্যন্ত আজ নিজ হাতে রান্না করেছে। দেখে মনে হবে কোনো বড় অনুষ্ঠানের আয়োজন। সিরাত পায়েসের বাটি সাইডে রেখে সালাদ তৈরি করতে শুরু করল। জুলেখা তড়িঘড়ি করে উত্তেজিত কণ্ঠে বলল, ভাবি না প্লিজ, এবার আমাকে দিন। অনেক কষ্ট করেছেন, রেস্ট নিন। উদ্ধৃতি চিহ্ন। আরেহ বোকা মেয়ে, চুপচাপ বসে থাকো।
সিরাত সালাদের বাটিটা নিজের পাশে রাখল। জুলেখা গাইগুই শুরু করে, তার কথা মতো আর একটা কাজও সিরাতকে করতে দিবে না। এমনিতেই কতগুলো পদ রান্না করতে কয়েক ঘন্টা লেগেছে কে জানে। সিরাত জুলেখার দিকে চোখ গরম করে বলল, খিদে পেলে খাও, তবুও বিরক্ত করো না। হতাশ হল জুলেখা, মুখ ফুলিয়ে বসে রইল। সিরাত সবশেষে ঠান্ডা ঠান্ডা লাচ্ছি বানানোর জন্য ব্লেন্ডারের কাছে গেল। জুলেখা তখন সব বাটির ঢাকনা উঁচিয়ে সকল পদ ভালোভাবে দেখছে। আজ দেখি চিংড়ি, চ্যাপা শুটকি বাটাও আছে। তৎক্ষণাৎ জিহ্বায় জল চলে আসল। গরম গরম সাদা ভাত আর ইলিশ ভাজা, রুই মাছের ঝোল, চিংড়ি মাছের ঝোল আর মুরগির রোস্ট, সব শেষে গরুর কালো ভুনা আর ডাল। সিরাত ঠান্ডা লাচ্ছি টেবিলে রাখার সময় দেখল জুলেখা সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। মুচকি হাসল সিরাত, লাচ্ছি পরিবেশন করে বলল, তোমার ভাবি রান্না পারে? শুধু পারে মানে? ১০০ ইসস, ভাবি যান, কবে শিখলেন এত কিছু? প্রতিটি পদ লোভনীয় খাবার, আমার দেখেই জিভে জল চলে আসছে। ভাইজান দেখলে যে কি করবে, গপাগপ খাওয়া শুরু করবে। সিরাত গা এলিয়ে দিল চেয়ারে, ক্লান্ত চোখ জোড়া বন্ধ করে বলল, কিন্তু তোমার ভাইজান তো মাছ খায় না, অথচ আজ মাছের আইটেমই বেশি করেছি। উদ্ধৃতি চিহ্ন। তৎক্ষণাৎ জুলেখার মুখ কালো হয়ে যায়। মন খারাপের সুরে বলল, হ্যাঁ, আপনি জেনেও কেন এমন করলেন? উদ্ধৃতি চিহ্ন। পরক্ষণেই মনে পড়ায় হাসি মুখে বলল, ব্যাপার না, মুরগি, গরু তো আছেই। তাছাড়া ভাইয়া মাঝে মাঝে মাছ ভাজা খায়, কিন্তু ইলিশে তো অনেক কাটা। সিরাত উঠল, রুমে যেতে যেতে বলল, সব খাবে আজ, ইলিশও খাইয়ে ছাড়ব। উদ্ধৃতি চিহ্ন। সিরাত দ্রুত শাওয়ার নিয়ে গায়ে জোড়াল, হালকা কারুকাজের হলুদ 3 পিস। ভেজা চুলগুলো মুছে মুখে ক্রিম মাখল। নিজের অযত্নের মুখখানায় কয়েকদিনে ব্রণ উঠে গেছে, তাও একটা নয়, 2 গাল, কপাল আর থুতনিতে অনেকগুলো। কি বিশ্রী লাগে আজকাল। সেদিকে তাকিয়ে মনটা বিতৃষ্ণায় ভরে গেল। হু হু করে উঠে অন্তরাত্মা দীর্ঘশ্বাস ফেলে নিঃশব্দে বেরিয়ে গেল রুম থেকে। ডাইনিংয়ে গিয়ে দেখল জুলেখা সেখানেই বসা। এখনও খাওয়া শুরু করনি? সিরাতের প্রশ্নে জুলেখা পূর্ণ দৃষ্টি মেলল তার দিকে। কিছু বলার জন্য মুখ খুলতেই কলিংবেল বেজে ওঠে। সিরাত কপাল কুঁচকে তাকায়। পরক্ষণেই মনে পড়ল প্রমুখের আজ বাসায় লাঞ্চ করার কথা। সে ব্যস্ত পায়ে হেঁটে দরজা খুলে দেয়। সামনে দৃষ্টি যেতেই দেখল প্রমুখের সাথে এক ষাটোর্ধ্ব বয়সের পুরুষ বেশ পরিপাটি ভাব নিয়ে দাঁড়িয়ে। মুখে অমায়িক হাসি, তার মুখের পানেই তাকিয়ে আছে। সিরাতের কপালের ভাঁজ আরও দৃঢ় হল। সে মাথা ঘুরিয়ে প্রমুখের দিকে তাকায়। তৎক্ষণাৎ প্রমুখ চোখের সানগ্লাস খুলে ভ্রু নাচাল। পাশের লোকটি গম্ভীর কণ্ঠে বলল, এই মিষ্টি রমণীই বুঝি আমার বৌমা? এই মিষ্টি রমণীই বুঝি আমার বৌমা? সিরাতের হতভম্ব চাহনির মাঝেই প্রমুখ মাথা ঝাঁকায়। ছোট্ট করে উত্তর দিল, হ্যাঁ, ভেতরে চলুন। সিরাত তৎক্ষণাৎ শরীর ফিরে পায়। চটপট সালাম দিল, আসসালামু আলাইকুম। উদ্ধৃতি চিহ্ন। ষাটোর্ধ্ব বয়সের পুরুষটি গাল ভরে হাসল। এগিয়ে সিরাতের মাথায় হাত বুলিয়ে বলল, সুখী হও, স্বামীকে সুখে রাখো। সিরাত মিষ্টি করে হেসে সরে দাঁড়ায়। ড্রয়িং রুমে সোফায় বসার জন্য জায়গা করে দিল। সিরাত একটু পরপর প্রমুখের দিকে আর চোখে তাকাচ্ছে। ইশারায় বুঝাতে চাইছে মনে যেসব প্রশ্ন উকি ঝুঁকি করছে সবগুলোর উত্তর চাই। অথচ প্রমুখ লোকটিকে সোফায় বসিয়ে উপরে চলে গেল। সিরাতকে ডেকে বলল, আমি চেঞ্জ করে আসছি, মি আজিজ শেখকে দেখভাল করো। উদ্ধৃতি চিহ্ন। সিরাত বাধ্য স্ত্রীর ন্যায় মাথা দুলিয়ে ফ্রিজের কাছে চলে যায়। প্রমুখ সিঁড়ির কাছে যেতেই মি আজিজ শেখ উচ্চস্বরে বলল, একটি 12 আব্বু ডাকা যায় না? প্রমুখ কাঠোকাঠ গলায় উত্তর দিল, না। উদ্ধৃতি চিহ্ন। ফোঁস করে নিঃশ্বাস ফেলল আজিজ শেখ। সিরাত কপাল কুঁচকে লক্ষ্য করল সব। তার সাথে জুলেখাও শরবত তৈরি করছে। সিরাত হাতে লাচ্ছির গ্লাস নিয়ে নিচু কণ্ঠে জুলেখাকে বলল, কাহিনী কি জানো? জুলেখা ট্রেতে গ্লাস রেখে ফিসফিস করে বলল, উহু, আমি এসেছি মাত্রই বছর হবে। উনাকে এই বাসায় কখনো দেখিনি। উদ্ধৃতি চিহ্ন। সিরাত আর মাথা ঘামাল না। টি টেবিলে ঠান্ডা শরবত আর লাচ্ছি আজিজ শেখের সামনে রাখল। মাথায় ঘোমটা ঠিকঠাক করে হাসি মুখে বলল, গরমে নিশ্চয়ই তৃষ্ণা পেয়েছে, আগে ঠান্ডা কিছু পান করুন। আজিজ শেখের মনটা দুমড়ে মুচড়ে গেলেও মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে শরবত পান করল।
ছেলেটি যে মনের ভেতর অভিমান পুষে রেখেছে। তিনি সিরাতের দিকে আরেক গ্লাস বাড়িয়ে বলল, মা, এটা তুমি খাও। উদ্ধৃতি চিহ্ন। সিরাত না করলেও আজিজ শেখ দমলেন না। শেষে মেয়েটি বাধ্য হয়ে কয়েক চুমুক লাচ্ছি খেল। কিছুক্ষণ নীরব থেকে আজিজ শেখ নিজেই প্রশ্ন করল, তোমাদের বিয়ের কতদিন হয়েছে? উদ্ধৃতি চিহ্ন। বছর হয়নি, কিছু মাস পরেই হবে। আজিজ শেখ হয়তো হতাশ হল। বিতৃষ্ণা মন নিয়ে বলল, অথচ দেখো, আমাকে একটি বারের জন্যও জানানোর প্রয়োজন মনে করেনি। ছেলেটা কত অভিমানী। এত বছর আদর করে ছেলের জায়গায় বসিয়েও বাবা ডাক শুনতে পেলাম না। কথাগুলো বলার সময় ওনার কণ্ঠ কাঁপছিল। সিরাত লক্ষ্য করেও কিছু বলল না। টুকটাক প্রশ্নে শুধু উত্তর দিল। জুলেখা কৌতূহল চোখে দেখছে লোকটাকে। তাকেও আজিজ শেখ এটা ওটা জিজ্ঞেস করে। তিনজনের কথার মাঝেই তৎক্ষণাৎ উপর থেকে ব্যস্ত পায়ে প্রমুখ নেমে আসল। সদ্য গোসল করেই এসেছে। তাকে দেখেই আজিজ শেখ হাসল। প্রমুখ সিরাতের দিকে তাকিয়ে বলল, এখনো না খাইয়ে রেখেছ? রান্না হয়নি আজ? সিরাত হকচকিয়ে উঠে বসা থেকে দাঁড়িয়ে জুলেখাকে ডাক দিল। দুজনে মুহূর্তেই টেবিলে যায়। চারজনের জন্য প্লেট সাজিয়ে ডাক দিল প্রমুখকে, জলদি আসুন। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ গভীর নয়নে পাশ ফিরল। আজিজ শেখ মৃদু হাসতেই ছেলেটি অভিমানী কণ্ঠে বলল, চলুন। আপনি নিষ্ঠুর হলেও আমি হতে পারিনি। এই ছোট বাক্যে কি ছিল কে জানে? আজিজ শেখের ভেতরটা হু হু করে উঠল। প্রমুখের সাথে বসে খাওয়া শুরু করে। সিরাতের রান্না করা এক একটা লোভনীয় পদ টেস্ট করে খুবই আয়েশের সঙ্গে বলল, আহা, আজকে রান্না করেছে বৌমা, দেখি দারুণ রান্না পারে। উদ্ধৃতি চিহ্ন। প্রশংসা পেয়ে লজ্জায় সিরাত মাথা নত করল। সে চাইছে প্রমুখ মুখ ফুটে কিছু বলুন। মাঝে মাঝে আর চোখে তাকালেও ফল পেল না। বরং লোকটা আজমুখে যেন কুলু পেটে বসে আছে। একটাও টু শব্দ নেই। অথচ জুলেখা পর্যন্ত প্রশংসায় ভরিয়ে ফেলেছে। কিন্তু সে, যার মুখ থেকে একটি কথা শোনার আশায় অধীর আগ্রহে বসে আছে, তার খবর নেই। সিরাত মন খারাপ করে ভাতে হাত নাড়াতে থাকে। কত কল্পনা জল্পনা করে আজ রান্না করল। কত শখ ছিল স্বামীর মুখে মধুর মধুর কথায় সে লজ্জায় গলে যাবে। মুখ লুকানোর জন্য প্রমুখের টি শার্টের ভেতর ঢুকবে। অথচ সব কল্পনায় এক বালতি জল ঢেলে দিল। কারণ কি এই লোক? কি তাদের সম্পর্ক? সিরাতের মনটা চিৎকার করে উঠে। রেগে প্রমুখের কলার চেপে ধমক দিতে ইচ্ছে হল। দুগালে টপাস টপাস থাপ্পড় রে বলতে ইচ্ছে করল, তোরা স্বামী নামের আসামি, ভণ্ড। কোথায় তোদের জন্য গরমে ঘেমে এত কিছু রান্না করলাম, অথচ তুই কিছুই বলছিস না। ইচ্ছে করছে নাক ফাটিয়ে দিতে। এই শেষ রান্না, আবার কখনো বলে দেখিস কি অবস্থা হয়। তোর জিভ কেটে ভুনা করব। মনের কথাগুলো সাহস করে বলা হল না। অতি সমর্পণে কথাগুলো গিয়ে ফেলে মুরগির রান চিবাতে থাকল। প্রমুখ কোনোমতে অল্প খেয়েই উঠে যেতে নেয়। তৎক্ষণাৎ সিরাত উঠে বলল, আপনার জন্য পায়েস করেছি। উদ্ধৃতি চিহ্ন। বউয়ের মুখের দিকে প্রমুখ শীতল চোখে তাকাল। দেখতে পেল সিরাত দুচোখে আকুতি নিয়ে চেয়ে আছে। এত কষ্ট করল মেয়েটা। প্রমুখ ফোঁস করে নিঃশ্বাস ফেলে বসল। সিরাত তাড়াহুড়ো করে প্রমুখের সামনে পায়েসের বাটি তুলে দেয়। আজিজ শেখ সব কিছু অবলোকন করে স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, এতে দিনে মনের মতো মানুষ পেল প্রমুখ। এবার বাইরে গিয়েও শান্তি পাবে, নিশ্চিন্তে থাকবে। সে চামচ দিয়ে রুই মাছের ঝোল প্লেটে নিয়ে মাখাল। সিরাতের দিকে তাকিয়ে বলল, এদিকে এসো মা। উদ্ধৃতি চিহ্ন। সিরাত থতমত খায়। পরক্ষণেই মুচকি হেসে এগিয়ে গেল সেখানে। আজিজ শেখ হাতে এক লুকমা তুলে সিরাতের মুখের কাছে দিয়ে ইশারা করলেন খেতে। প্রমুখ চোরা চোখে তাকিয়ে মনোযোগ দিল পায়েস খাওয়ায়। সিরাত উস্কোখুস্কো করে মুখে নিল। হঠাৎই আজিজ শেখ কান্না করে উঠল। সিরাত ভরকে যায়। তাড়াহুড়ো করে বলল, কি হয়েছে আঙ্কেল? কই, কিছু হয়নি তো মা। আজিজ শেখ আলগোছে চোখের পানি মুছে আরেক লুকমা তুলে দেয় মেয়েটির মুখে। প্রমুখ চামচ শব্দ করে রেখে বেসিনে গেল। অনুভব করল তার চোখ দুটিও জ্বলছে। সিরাতও হাত ধুয়ে নেয়। আজিজ শেখকে পায়েসের বাটি এগিয়ে দিয়ে বলল, এটা টেস্ট করে দেখুন। অমায়িক হাসলেন তিনি। এক চামচ খেয়ে বলল, আর নয় মা, অনেক খেয়েছি। আমার ডায়াবেটিস আছে। উদ্ধৃতি চিহ্ন। সিরাত আর জোর করল না। আজিজ শেখ হাতমুখ ধুয়ে বসল সোফায়।
সিরাত সব কিছু গোছাচ্ছে। জুলেখা হাতে হাতে সাহায্য করে, রুমে চলে যায়। প্রমুখ দূরত্ব বজায় রেখে সোফায় বসে ফোন ঘাটাঘাটি করছে। হঠাৎ আজিজ শেখ সিরাতকে কাছে ডাকল। মেয়েটি কাছে যেতেই সাথে করে আনা বেগটি হাতে নিল। সেখান থেকে একটি জুয়েলারি বক্স বের করে সিরাতের হাতে তুলে দেয়। মিষ্টি মুখ করে বলল, সপ্তাহ খানেক আগে রায়হান জানাল প্রমুখ বিয়ে করেছে। আমি প্রথমে অবাক হয়েছিলাম, ছেলেটা আমার এত বড় হয়ে গেছে। অভিমান পুষে রাখতে রাখতে বুকে পাথর জমিয়েছে জানো মা। অতঃপর খুশিতে আমি অনেক কেঁদেছি। তারপরেই দুবাই চলে গেলাম তোমাদের জন্য কিছু কিনতে। দেখো তো এই সেটটা পছন্দ হয়েছে কিনা। বড় মানুষ, বুঝি তো বয়স হয়েছে, পছন্দও সাদামাটা। উদ্ধৃতি চিহ্ন। সিরাত বক্স খুলে দেখল গর্জিয়াস ডিজাইনের একটি স্বর্ণের জুয়েলারি সেট। সে হাত দ্বারা স্পর্শ করে খুশি হয়ে গেল। এক গাল হেসে বলল, অনেক ধন্যবাদ আঙ্কেল, ভীষণ সুন্দর হয়েছে। একটি বার বাবা ডাকো। তুমিও প্রমুখের মতো দূরের মানুষ ভাবছ। সিরাত হতবিহ্বল হয়ে যায়, বুঝতে পারল না কি বলবে। সে তাকালো পাশের স্বামীর দিকে, দেখল প্রমুখ নির্বিকার ভঙ্গিতে ফোন টিপছে। আশেপাশে কি হচ্ছে এসবে খেয়াল নেই। সিরাত দীর্ঘশ্বাস ফেলল। কি করবে মাথায় আসছে না। এই লোকটার ব্যাপারেও তেমন কিছু জানে না। তবে এত অমায়িক ব্যবহারে নাকচ করা যায় না। কিভাবে একটু বাবা শোনার জন্য ছটফট করছে। মনে হল বুকের ভেতর কত বছরের তৃষ্ণা পুষে রেখে বেড়াচ্ছে। সিরাত হালকা ঢোক গিলল, মন ভরে ডাকল, বাবা। তৎক্ষণাৎ খুশিতে আজিজ শেখ কেঁদে উঠল। সিরাতকে আলতো করে জড়িয়ে ধরে স্নেহের হাত বুলালো মাথায়। কেন জানি খুব কষ্ট হল সিরাতের। সেও চুপটি করে বসে রইল পাশে। কিছুক্ষণ পর আজিজ শেখ বলল, আমার আত্মা শান্তি হল আজ। এবার নিশ্চিন্তে তোমাদের রেখে যেতে পারব। প্রমুখ না ডাকুক, তার সবচেয়ে প্রিয় মানুষটি বাবা ডেকেছে। আমাকে যত্ন করেছে। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখকে সিরাতের খুব বলতে ইচ্ছে হল, একটি বার ডাকুন না। কতটা কষ্ট পাচ্ছেন উনি। আজিজ শেখ উঠলেন। সিরাতের হাতে আরও ৬-৭টা শপিং ব্যাগ আর বক্স দিয়ে বলল, এগুলো তোমাদের বিয়ের গিফট। সবগুলো আমার মা বাবার জন্য। উদ্ধৃতি চিহ্ন। কথা শেষেই এগিয়ে যায় ছেলেটির সামনে। হঠাৎ করেই প্রমুখের কাপলে গালে মাথায় চুমু খেলেন পাগলের মতো। চোখে তার জল টলমল। বাচ্চার মতো শক্ত করে জড়িয়ে ধরল। ভাঙা গলায় বলল, আমায় মাফ করিস বাবা, খুব কষ্ট দিয়েছি তোকে। আমি খুব ব্যাড ফাদার। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ আলগোছে নিজেকে ছাড়িয়ে নেয়। দাঁড়িয়ে বড় বড় শ্বাস ফেলে বলল, আমি আপনার আশ্রিতা। খাইয়ে বড় করেছেন, মাফ করার প্রশ্নই আসে না। কে আমি যে মাফ করব। উদ্ধৃতি চিহ্ন। আজিজ শেখ হঠাৎ হাসল, ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, আজ বিকেলেই কম্বোডিয়া চলে যাচ্ছি। সেখানে আমার পার্টনার অপেক্ষা করছে। চাইলে থাকতেও পারেন। এ বাসা ধনসম্পদ সব কিছু আপনারই। আমি শুধু পাহারা দিচ্ছি। উদ্ধৃতি চিহ্ন। আজিজ শেখ হাতে ব্যাগপত্র তুলে সিরাতকে আদর করলেন। মেয়ের মতো শাসনের সুরে বলল, খবরদার স্বামীর অযত্ন ভুলেও করবে না মেয়ে। আমি কিন্তু রোজ রায়হানের কাছ থেকে খোঁজ নিব। একটু ভুল পেলেই শাসন করব। সিরাত মাথা নাড়িয়ে কিছু বলার আগেই প্রমুখ কাঠোকাঠ গলায় বলল, খোঁজ নেওয়ার প্রশ্নই আসে না। সিরাত যথেষ্ট যত্ন করে আমায়। তাছাড়া আমরা স্বামী স্ত্রী বুঝে নিব। উদ্ধৃতি চিহ্ন। আজিজ শেখ বিদায় জানিয়ে চলে যায়। তার এয়ারপোর্টে পৌঁছাতে হবে, সময় হাতে নেই। সপ্তাহখানেক আগে যখন অনেক চেষ্টা করে রায়হানের নম্বর পেল, তৎক্ষণাৎ প্রমুখের খোঁজ খবর নেওয়া শুরু করল। এর আগে প্রমুখ নিজেই সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে উনার সাথে। তাদের বিয়ের কথা শুনেই তারা চিহ্ন গল হয়ে গেল দেশে আসার জন্য। জরুরি ভিসায় কাল রাতে এসেই প্রমুখকে খুঁজল। আজ সকালে পেয়েও যায় অফিসে। সেই থেকেই আবদার করল বাসায় আসার। প্রমুখ না করেনি। ঋণের বোঝা আর কত বইবে সে, তাই রাজি হয়ে নিয়ে আসে। কষ্ট তার ভিতরেও কম হচ্ছিল না, তবুও দাঁতে দাঁত চেপে সহ্য করে নিল। আজ থেকে কয়েক বছর আগের সেই কালো দিনের কথা ভুলবে কিভাবে সে। তার চোখের পানি দেখে ওই দিন তো আজিজ শেখের মন গলেনি, তবে আজ কেন প্রমুখের মন গলবে। সে এতটাও নরম মনের নয়। সন্ধ্যা হয়ে আসছে। আজিজ শেখ বেরিয়ে যাওয়ার পর প্রমুখ যেন কোথায় চলে যায়। সিরাত কিছু বলেনি, জিজ্ঞেসও করেনি। হয়তো তার আনাচন মন কিছু একটা টের পেয়েছে।
তাই প্রমুখকে একাই ছেড়েছে আজ। একটু ঘুরে মন হালকা করে আসুক। সিরাত রুমে বসে বই পড়া শুরু করল। খাবার যা আছে রাতেও হয়ে যাবে। জুলেখা না হয় গরম করবে। সন্ধ্যায় আইস করে বিছানায় শুয়ে বই পড়ছিল মেয়েটি। কখন যে ক্লান্ত দেহটা ঝিমিয়ে পড়ল টেরও পায়নি। চোখ দুটি আপনা আপনি লেগে ঘুমিয়ে গেল বেঘোরে। সময় গড়াল রাত নামনো পৃথিবীতে। কিন্তু সিরাতের উঠার খবর নেই। তখন প্রায় রাত 10টা। প্রমুখের কালো গাড়ি থামল বাসার নিচে। হাতের সিগারেট খানা ঠোঁটের মাঝে চেপে একটি সুখ টান দিল। অতঃপর ছুঁড়ে মারল দূরে কোথাও। গাড়ির ডোর খুলে শার্টের হাতা ফোল্ড করতে করতে এগিয়ে যায়। ডুপ্লিকেট চাবি দ্বারা বিশাল শক্ত দরজা খুলে ভেতরে প্রবেশ করল। প্রতিবারের মতোই পুরো বাসা নিশ্চুপ। সেই সিঁড়ি বেয়ে উপরে উঠে রুমে যেয়ে দেখল সিরাত ঘুম। ডেকে বিরক্ত করল না। হাতের ঘড়ি খুলে চলে যায় ওয়াশরুমে। সিরাতের ঘুম ভেঙে যায় শব্দে। সে মাথা উঠিয়ে চারপাশ দেখল। তৎক্ষণাৎ প্রমুখ বেরিয়ে এলো। সিরাত ঘুমু ঘুমু চোখে আড়মোড়া ভেঙে বলল, কখন এসেছেন? প্রমুখ পূর্ণদৃষ্টি মেলে সিরাতকে দেখে নিয়ে বারান্দায় যায়। কাপড় রেখে রুমে এসে সিরাতের পাশে বসল। হঠাৎ বউকে শক্ত করে জড়িয়ে ধরে থমথমে গলায় বলল, একটু আগে। উদ্ধৃতি চিহ্ন। সিরাত ফোঁস করে শ্বাস ফেলে প্রশ্ন করল, আপনার কি মন খারাপ? উত্তর দিল না প্রমুখ। ঠোঁট নাড়িয়ে অন্য কথা তুলল, মি আজিজ শেখ হচ্ছে। উদ্ধৃতি চিহ্ন। সিরাত তার আগেই উত্তর দিল, হয়তো আপনি তার কাছে বড় হয়েছেন। প্রমুখ হাতের বাঁধন নরম করে মাথা ঝাঁকাল। আফসোসের সুরে বলল, বাসা থেকে পালিয়ে 2 দিন না খেয়ে রাস্তায় পড়েছিলাম। খিদের জ্বালায় যখন দিশেহারা হয়ে এখানে সেখানে ছুটছিলাম তখন কেউই এক মুঠো খাবার দিল না, উল্টো লাথি মেরে রাস্তায় ফেলে দিল। অবাক হলেও সত্যি, আকস্মিকভাবে ওই রাস্তা দিয়েই আজিজ শেখ বাসায় ফিরছিল। হঠাৎ এভাবে বাচ্চা ছেলেকে মারায় তিনি গাড়ি থাকায় এবং ঝামেলা মিটিয়ে কি মনে করে আমাকে তার সঙ্গে নিয়ে আসে। কেন এনেছিল এই প্রশ্ন যতবার করেছি উত্তর পেয়েছি, আমাকে নাকি তার আপন ছেলে মনে হয়েছে। উনি ছিল দেশের 1 নম্বর সফল বিজনেসম্যান। বিশাল আলিসান বাড়ির মালিক। গাড়ি বাড়ি টাকা পয়সার অভাব নেই। বিয়েও করেছিল জীবনে, কিন্তু 3 মাস পরেই নিজেই হতারা চিহ্ন হত্যা করে বউকে। দোষ একটাই, বিয়ের পরেও পরকী আয় লিপ্ত হয়েছিল তার স্ত্রী মিস কাকন শেখ। এ ঘটনা প্রচুর টাকা খরচ করে নিজেই ধামাচাপা দিয়ে দেয় এবং আমাকে ছেলের মতো গড়ে তুলতে লাগল। তখন আমিও কিছু বলতে পারিনি, কারণ বেঁচে থাকার জন্য একটি ঘর আর খাবার প্রয়োজন ছিল। আমি নিজেকে আশ্রিতার মনে করে সেভাবেই বড় হলাম। আজিজ শেখ প্রতিদিন বায়না করত বাবা ডাক শোনার জন্য, কিন্তু আমার বিবেক বাধা দেয়। তখন সেই মৃতারা চিহ্ন তত্ত্ব বাবার মুখ চোখে ভাসে। সেজন্য নাকচ করে দেই। উনিও থেমে যাবার পাত্র নয়। একের পর এক জিনিসের লোভ দেখিয়ে নিজের ছেলের জায়গায় বসায়। নানান জিনিস না চাইতেও পেয়ে যাই। একটু পিতৃসম বাবার অনুভব পেতে চায়, কিন্তু কোনো এক জোরতায় বাবা ডাক আসে না। আস্তে আস্তে দিন গড়ায়। আমি কলেজে ভর্তি হই। হঠাৎ এক সন্ধ্যায় দেখি আমার সামনেই তার বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট কামরুল হাসানকে খুব করল। কিন্তু হঠাৎ সেখানে আমাকে দেখেই উনার হাত কেঁপে ওঠে। হয়তো ওই দিন ভাবতেও পারেনি আমি দেখে ফেলব। সেদিন সারা রাত একটুও ঘুমাতে পারলাম না। শুধু চোখে ভাসল সেই মুহূর্ত। জীবনের প্রথমবার গা কাঁপুনি জ্বর আসল। ভদ্রলোকের সেই মুখ মেনে নিতে পারল না আমার পবিত্র নরম মন। চিৎকার করে ভেতরের সত্তা বলল, খুব নি। তাকে কখনো মুখ ফুটে বাবা না ডাকলেও মনে মনে বাবার আসনেই বসিয়েছিলাম অজান্তেই। কিন্তু কে জানত হঠাৎ করে তার বাবা রূপীর আড়ালে লুকিয়ে রাখা ভয়ঙ্কর রূপ বের হবে। কারণ আমার বাবা তো এমন ছিল না। তাহলে কিভাবে তাকে আমার পবিত্র বাবার স্থানে বসাবো? সেই কারণেই আর কখনো বাবা ডাক মুখ ফুটে বেরোয়নি। সেই রাতে উনিও আমার রুমের বাইরে রাত কাটিয়ে দিলেন। দিন যত গড়ায় ততই বুঝতে শিখলাম উনার মাথায় নেশা। কেউ তার সাথে বিশ্বাসঘাতকতা করলেই রে গুম করেন। এমনকি কামরুল হাসানও তার বউয়ের খবর পুলিশকে জানাতে চেয়েছিল। উনি সেটাই বুঝে যায়, তারপরেই চিরতরে উপরে পাঠায়। বাবা তুল্য যার কাছে বড় হলাম তার এই অচেনা রূপ মেনে নিতে পারলাম না। মনে হল সেও বড় বিশ্বাসঘাতক।
তার কাছে আমি নিরাপদ নই। কষ্টে কান্নাকাটি করতাম রাতদিন। নিজেকে বন্দী করলাম রুমে। ওদিকে আজিজ শেখও ভেঙে পড়ল আমার পরিবর্তনে। হঠাৎই অসুস্থতায় হার্ট অ্যাটাক করলেন। সেই দিনও আমি তাকে হসপিটালে দেখতে যাইনি। অভিমানে বাসায় কাটিয়ে দেই। প্রায় 1 মাস পর উনি বাসায় ফিরল। তখন আমাদের শুধু দেখা হতো সকালে। একদিন সকালে তারই বিজনেস পার্টনারের সাথে কি নিয়ে যেন কথা হচ্ছিল। ড্রয়িং রুমে শুধু মাত্র উনারা দুজন। আমার বয়স 20-এর ঘর পেরিয়ে 21। খিদে পাওয়ায় হঠাৎ নিচে নেমে দেখলাম খুবই তর্ক হচ্ছে তাদের সাথে। এক পর্যায়ে আজিজ শেখকে আঘাত করল চকচকে ছুরির সাহায্যে। ওই দিন আমার কি হলো কে জানে, বুকের মাঝে কষ্ট অনুভব করে চিৎকার করলাম। মনে হল যতই আজিজ শেখ খারাপ হোক, আমাকে কখনো কষ্ট দেয়নি, বরং আমার কষ্টে কেঁদেছে। সেই মায়া থেকেই আমি দিক বেদিক ভুলে হতভম্ব হয়ে পড়ি। তৎক্ষণাৎ লোকটা তেড়ে আসলো আমার দিকে। আজিজ শেখ ভয়ার্ত কণ্ঠে বলল, পালিয়ে যাও প্রমুখ, মেরে ফেলবে তোমায়। একক উদ্ধৃতি চিহ্ন। আমার হৃৎস্পন্দন তখন অনবরত লাফাচ্ছে। হঠাৎ মাথায় এলো, আমার 20তম জন্মদিনে আজিজ শেখ সিঙ্গাপুর থেকে আনা তারা চিহ্ন লবার গিফট করে, যার লির শব্দ দরজা পর্যন্তও যায় না। ওদিকে তিনি আমার অতি নিকটে। আজিজ শেখ আমাকে বাঁচানোর জন্য প্রাণপণভাবে চিল্লাচ্ছে। আমি হুঁশ জ্ঞান হারিয়ে দৌড়ে রুমে গেলাম। ওয়ার্ড্রপ থেকে নতুন সেই লবার বের করে দরজার পানে এগিয়ে আসা পুরুষটির বুক বরাবর অদক্ষ, কাপা হাতে জীবন বাঁচানোর আশায় লি করে দিলাম। ভয়ে আতঙ্কে আমার হাত পা কাঁপছিল। তবুও আমি পরপর কয়েকটা লি করতেই ফ্লোরে লুটিয়ে পড়ল সে। ওদিকে নিচ থেকে দৌড়ে এলো আজিজ শেখ। আমাকে এই অবস্থায় দেখে ক্ষত অবস্থাতেই জাপটে জড়িয়ে ধরল। আমার দেহ অসাড় হচ্ছে, হাত থরথর করে কাঁপছে। মাথায় ভরসা হাত পেতেই সেখানেই জ্ঞান হারালাম আমি। শুধু মনে পড়ল, আজিজ শেখকে রক্ষা করতে পেরেছি আমি। একদমে কথাগুলো বলেই প্রমুখ থেমে গেল। সিরাত এতক্ষণ স্বামীর দিকেই তাকিয়েছিল। তিক্ত সত্য কথাগুলো শুনে তারও হাত কাঁপছে। সে কাপা হাতে প্রমুখের চোয়ালে রাখল। প্রমুখ হাঁসফাঁস করে উঠে সিরাতের হাতে চুমু খেয়ে আবার বলতে শুরু করে। জ্ঞান ফেরার পর নিজেকে আবিষ্কার করলাম আমার আলিসান বিছানায়। পাশেই আজিজ শেখ চিন্তিত মুখে বসে আছে। ডক্টর ওষুধ লিখে চলে গেল। উনি আমাকে বলল, কেমন লাগছে, অথচ উনার নিজের হাতে ব্যান্ডেজ। তবুও আমার জন্য কত চিন্তা। আমি ভয়ে নিজেকে গুটিয়ে নিলাম। উনি হয়তো বুঝল। ভরসা দিয়ে বুঝালো, মাটি চাপা দেওয়া হয়েছে। শান্ত হও বাবা, এ ঘটনা কেউ জানবে না। আমি তবুও ঠিক থাকতে পারছিলাম না। রাতে মাঝে মাঝে চিৎকার করে উঠতাম। আজিজ শেখ চিন্তিত হল। ভাবলেন আমায় নিয়ে বাইরের দেশে চলে যাবে। কিন্তু আমি নাকচ করে দিলাম। একদিন সকালে উঠে কফি খাচ্ছিলাম। উনি শেষবারের মতো বললেন, কম্বোডিয়া চলে যাব। তুমিও চলো। আমি রাগান্বিত গলায় বলে দিলাম যাব না। কারণ উনি নিজের স্বার্থের জন্য যাচ্ছে। বিদেশে বাড়ি করার পূর্ব পরিকল্পনা ছিল, বাইরে চলে যাবে। কিন্তু এদিকে আমি বাংলাদেশে থেকে মায় পড়ে গেছি। ততদিনে বুঝতে শিখেছি, মা বাবার বর এখানেই। তাদের ছেড়ে কখনোই যাব না। তার মধ্যে নিজ চোখে এই মানুষটাকে অহরহ করতে দেখেছি। সেই থেকেই আমার কেন জানি রাগ হতো। কিন্তু শেষেও আমিও তো তারই মতো হলাম। আজিজ শেখ সারাদিন আমায় বুঝালো। শেষে উপায় না পেয়ে তার সকল ধনসম্পদ, টাকা পয়সা, গাড়ি আমার নামে লিখে আজীবনের জন্য পাড়ি জমানোর সিদ্ধান্ত নেয় ভিনদেশে। যাওয়ার আগে আমার কাঁধে হাত রেখে আজকের মতোই বলেছিল, শেষবারের মতো একটিবার বাবা বলে ডাকো প্রমুখ। আমি রেগে মুখ ফিরিয়ে নেই। আমার ব্যবহার দেখে উনি হঠাৎ বললেন, যাবে না। আমি খুশি হলাম। কিন্তু পরদিন সকালেই শুনলাম, রাতে চুপিসারে কম্বোডিয়ার প্ল্যানে উঠেছে। আমার কান্নামিশ্রিত মুখ দেখে নাকি সকালে যেতে কষ্ট হচ্ছিল। সেই থেকে তার প্রতি রাগ আরও দ্বিগুণ হল। কেন মিথ্যা বলল আমায়? আমি কি আটকে রাখতাম? যে ছেড়ে যায় তাকে কেন বাবা ডাকব? সে তো স্বার্থপর। প্রথম খুব কাঁদতাম। তাকে নিষ্ঠুরতম বাবাদের লিস্টে ফেলি। অভিমানের পাল্লা এতটাই হয় যে উনি যাকে দিয়ে আমার খবর পাঠাত, দূর করে তাড়িয়ে দেই। তারা চিহ্ন তত্তুর ভয় দেখাই। সব সম্পর্ক ছিন্ন করে দেই। উনি বুঝেন সবই। তার শূন্যতায় আমি বোবা হয়ে যাচ্ছিলাম। উনিও ধীরে ধীরে আমাকে ভুলে যায়। নিজেকে বন্দি রাখতে রাখতে অনুভব করলাম,
জীবনটা আমার, আমাকে বেঁচে থাকতে হবে। আজিজ শেখকে ভুলে তার সবকিছু কাঁধে নেই। হয়তো এত বছর নিজ চোখে খুব দেখে অভ্যস্ত হয়ে গেছিলাম। সেই থেকে প্রতিনিয়ত রাগ উঠলেই মেরে দিতাম। কার রাগ কোথায় খাটাতাম জানা নেই। সাইকো হয়ে আমি তার মতোই দিন দিন মানুষকে রে মাটি চাপা দিয়ে দেই। সিরাত হালকা ঢোক গিলল, অনুভব করল প্রমুখের দেহ কাঁপছে। সে হঠাৎ হাতে ছেলেটির পিঠ শক্ত করে জড়িয়ে ধরল। ভয়ার্ত কণ্ঠে বলল, তবে আজ কেন অমন ব্যবহার করলেন? আঙ্কেল কাঁদছিল। নিজের ভুল বুঝেছে নিশ্চয়ই। যতই হোক উনার জন্যই কিন্তু আপনি বেঁচে আছেন। একটু কি নরম হওয়া যেত না? অভিমান পুষে রেখে লাভ কি? উনি আমাকে মিথ্যে বলে ছেড়ে চলে গেছে সিরাত। সেই কষ্ট তুমি বুঝবে না। একটু রাস্তা থেকে তুলে এনে খাওয়ালেই বাবা হওয়া যায় না। আমি মানি যথেষ্ট করেছেন আমার জন্য, কিন্তু বাবা হতে পারেনি। সিরাত আর কথা বাড়াল না। আলতো করে জড়িয়ে ধরে বুকে মুখ গুজে রাখল। প্রমুখ চোখ বন্ধ করে কল্পনা করল সেই বিশ্রী দিনগুলো। মামি, সাফওয়ান ভাই কোথায় গেছে? রাহেলা নিজ রুমে বসে চা পান করছিল। হঠাৎ লাবণ্যের ডাকে পেছনে ঘুরে মেয়েটির উদাসীন চোখ মুখ দেখে ফোঁস করে নিঃশ্বাস ফেলল। কাছে ডেকে জিজ্ঞেস করল, তাকে দিয়ে কি কাজ? লাবণ্য মুখ ফুলিয়ে রাহেলার কোলে মাথা রাখল। মন খারাপের সুরে বলল, বলো না, তোমার ওই বাদর ছেলেটা কোথায়, যে সারাক্ষণ আমাকে ঠাস ঠাস মারে? উদ্ধৃতি চিহ্ন। বাচ্চা মেয়েটির কথায় খিলখিল করে হাসলেন তিনি। লাবণ্যর কান টেনে দিয়ে বলল, খুব পেকেছিস দেখছি। বোর্ড পরীক্ষার সময় এই বাসায় কি? লাবণ্য মুখে ব্যথাতুর ধ্বনি তুলে চোখ মুখ কুঁচকে ফেলল। মেকি রাগ দেখিয়ে বলল, কাল থেকেই পরীক্ষা, তাই আজ তোমাদের জানাতে এসেছি। সাফওয়ান ভাইকে জানিয়েই চলে যাব। আমি জানিয়ে দিব। তুই বাসায় ফিরে পড়তে বসো। মামি। তৎক্ষণাৎ গাড়ির শব্দ ভেসে এলো গেট থেকে। লাবণ্য খুশিতে গদগদ হয়ে দৌড়ে ছুটে গেল দরজার পানে। কলিং বেল বাজার সঙ্গে সঙ্গে দরজা খুলেই উচ্চস্বরে বলল, এত দেরি হলো আসতে? আমি আরও ভাবলাম কোন প্রেমিকার সাথে ডেটিংয়ে গেছ। মাখো মাখো প্রেম চলছে তার সাথে। এত দেরি হলো আসতে? আমি আরও ভাবলাম কোন প্রেমিকার সাথে ডেটিংয়ে গেছ। মাখো মাখো প্রেম চলছে তার সাথে। সাফওয়ান রমণীর কথা শুনেও যেন না শোনার ভান করল। নিশ্চুপে মেয়েটিকে সম্পূর্ণ উপেক্ষা করে বাসার ভেতর ঢুকে ড্রয়িং রুমের সোফায় বসে জুতার ফিতে খুলতে থাকল। লাবণ্যর মনে হল চরমভাবে অপমান করল সাফওয়ান। রাগ বাড়ল তরতর করে। পেছনে ঘুরে এক নজর ছেলেটিকে দেখে চেঁচিয়ে উঠে, আমাকে ইগনোর করছো? সাফওয়ান বরাবরের মতোই ভাবলেশ। সে চুপচাপ জুতা খুলে লাবণ্যর দিকে ছুঁড়ে মাতারা চিহ্ন রল। ভাগ্য ভালো গায়ে লাগেনি, কিন্তু পায়ের সামনে এসে থেমেছে। লাবণ্য হকচকিয়ে উঠে। এবারও অপমান। পরপর দুইবার তাকে অপমান করা। এভাবে মুখের উপর অপমান তার সহ্য হল না। ভেতরটা তীব্র প্রতিবাদ করে উঠল। মেয়েটির সারা দেহ কেঁপে ওঠে রাগে। অসম্ভব রাগ আর ভয়ে চোখ খিচে বন্ধ করে বলল, অসভ্য, বদমাশ লোক, তোমার সাহস কি করে হয়? তোর সাথে এমনটাই করা উচিত। বেহা মেয়ে। সাফওয়ান গা এলিয়ে দিল সোফায়। রাগে ফোঁসফোঁস করে লাবণ্য চোখ খুলল। দরজা সর্বোচ্চ শক্তি দিয়ে বন্ধ করে হনহনিয়ে যায়। সাফওয়ানের সামনে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলল, মামিকে ডাকব আমি? সাফওয়ান তার আগেই উচ্চস্বরে রাহেলাকে ডাকল। মা, মা। ছেলের ডাকে তড়িৎ বেগে ছুটে আসলো রুম থেকে। লাবণ্য একটু দূরে চোখ গরম করে তাকিয়ে আছে, যেন চোখ থেকে তার আগুন বের হচ্ছে। রাহেলা নরম স্বরে বলল, আবার কি হয়েছে দুজনের? সাফওয়ানের কিছু বলার আগেই লাবণ্য কেঁদে দৌড়ে গেল। একগাদা নালিশ জুড়ে দিয়ে বলল, বদমাশ লোক, তোমার ছেলে আমাকে জুতা মেরেছে, আমি এর বিচার চাই। উদ্ধৃতি চিহ্ন। রাহেলা হতাশ হল। সাফওয়ান কাঠোকাঠ গলায় বলল, বিচার? আমি জুতা মেরেছি মানে? কোনো প্রমাণ আছে? তোর মতো বাচ্চা মেয়ের কথা কেউ বিশ্বাস করবে? লাবণ্য তেড়ে গেল। হঠাৎই পেছনে থেকে সাফওয়ানের চুল দুহাতে শক্ত করে মুঠোয় নেয়। সর্বোচ্চ শক্তি দিয়ে চুল টেনে ছিঁড়ে ফেলার উপক্রম। রাগে ফোঁসফোঁস করে বলল, আজ মেরেই ফেলব। সবসময় আমার সাথে এমন করো কেন? সাফওয়ানের মেজাজ এবার সর্বোচ্চ আকাশে উঠে যায়। এই চুনোপুটি মেয়ে তার যত্নে গড়া চুলে হাত রাখল? এতই সাহস! দাঁতে দাঁত চাপল সে। রাগে চোখ মুখ শক্ত হয়ে গেল। দুহাত দ্বারা লাবণ্যর হাত মুচড়ে দিয়ে বলল, ছাড় বলছি। খুব বেড়েছিস তুই, এবার ব্যবস্থা করতেই হবে।
রাহেলা হা হুতাশ করে দৌড়ে গেল পাতারা চিহ্ন গল মেয়েটাকে ছাড়াতে। লাবণ্য ছেড়ে দিল, কিন্তু দমে গেল না। সে পারছে না আজ সাফওয়ানের গলা টিপে দিতে। সাফওয়ান তার মায়ের উদ্দেশ্যে বলল, ঠান্ডা পানি নিয়ে এসো। সাফওয়ান, আমি যেন না দেখি তুই লাবণ্যকে আঘাত করেছিস। সাফওয়ান চোয়াল শক্ত করতেই উনি চলে গেল। ছেলেটি দাঁড়াল, কোমল মেয়েটির পানে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, কি চাই? এমন পাক তারা চিহ্ন লামি করিস কেন? লাবণ্যর হঠাৎ করেই অভিমান হল। তেরে গিয়ে ছেলেটির বুকে ধাক্কা দিয়ে গোজগোজ করতে করতে বলল, জানো না কি চাই? বুঝো না কি চাই? ঢং করো। সাফওয়ান দাঁতে দাঁত চাপল। সেকেন্ডের মধ্যেই শক্ত হাত উঠিয়ে ঠাস করে চড় মারল লাবণ্যর নরম তসতসে গাল। রাগে তার হাত কাঁপছে। লাবণ্য ছিটকে দূরে সরে যায়। হতভম্বের ন্যায় থমকে তাকাল। ওই শক্ত দেহের কাঠ হাতের থাপ্পড় খেয়ে তার মাথা ভনভন করছে। তৎক্ষণাৎ লাবণ্য গালে হাত দিল। অনুভব করল জায়গাটা কেমন গরম হচ্ছে ধীরে ধীরে। কান ঝা ঝা করে উঠতেই লাবণ্য শব্দ করে কেঁদে উঠে। নাক টেনে টেনে বলল, আমি জানতাম মা রবে, তাই বলে এত জোরে? পাষাণ পুরুষ, গাল ফাটিয়ে দিয়েছে আমার। সাফওয়ান তারা চিহ্ন তোচক্ষু মিলে দরজার পানে গেল। চিৎকার করে বলল, আশা করি এর পরের বার আমার সামনে আসলেই এই থাপ্পড়ের কথা মনে থাকবে। উদ্ধৃতি চিহ্ন, যখন মা রবেই তাহলে প্রথমে ইগনোর করলে কেন? আমি তো মা খাওয়ার প্রস্তুতি নিয়েই এসেছিলাম। তুমি খুব খারাপ, খুব। আমার মন কি চাই একটি বারও বুঝার চেষ্টা করলে না। পাষাণ কোথাকার। উদ্ধৃতি চিহ্ন, লাবণ্য নাক টানতে টানতে কাঁদল। সোফায় গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বলল, তোমাকে ভালোবাসাই কি আমার অপরাধ ছিল? একটু আদর করে কাছে টানা যায় না? সারাক্ষণ ভিলেনের মতো খ্যাক খ্যাক করো। ঠাস ঠাস মেরেও আত্মা মিটে না। তোমার কপালে আমি না থাকলে কেউ থাকবে না। কোনোদিনও বিয়ে হবে না তোমার। তখন এই লাবণ্যর কাছেই আসতে হবে। ওই দিন দেখাবো মজা। চারপাশ অন্ধকারে ছেয়ে ঢাকা। বাসার সকল দরজা জানালা বন্ধ। সম্পূর্ণ বাসার লাইটও অফ করল সিরাত। কেমন ঘুটঘুটে অন্ধকারে ভুতুরে বাড়ির মতো লাগছে। মনে ভয় জেকে ধরলেও পাত্তা দিল না। সেই নিজের কাজে ব্যস্ত। জুলেখাকে আজ বিকেলেই সিরাত তার মায়ের কাছে পাঠিয়েছে। অনেক মাস পর মায়ের কাছে যাওয়ার খুশিতে জুলেখা কান্না করে দেয়। এরপর সব কাপড় গুছিয়ে 4-5 দিনের জন্য চলে যায়। হাতে কিছু টাকাও ধরিয়ে দিল সিরাত। বাসার এক কোনায় বড় বড় মোমবাতি জ্বলছে। সন্ধ্যা থেকে নিজ হাতে সবকিছু সাজিয়েছে মেয়েটি। মোমবাতির আলোয় আজ যেন এ বাসার সৌন্দর্য আরও দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে। সিরাত নিজেদের রুমটা আজ অন্যরকম করে সাজাল। কোথাও কোনো আলোর দেখা নেই। শুধুটি টেবিলে 4-5টা বড় মোমবাতি জ্বলছে। পরবর্তী প্ল্যান অনুযায়ী বেলুন দিয়ে ফাঁকা দেয়াল সাজাল। মাঝখানে তাদের গুটি কয়েক কাপল ছবি। এগুলো কক্সবাজার ও বিভিন্ন জায়গায় তোলা হয়েছিল। সিরাতটি টেবিল সামনে রেখে রান্নাঘরে গেল। ব্যস্ত পায় কেক হাতে বেরিয়ে এলো সে। আজ 2টি কেক নিজেই তৈরি করেছে। একটা খুবই পিচ্ছি, আরেকটা 2 পাউন্ডের। কেক দুটির মাঝে সুন্দর করে ক্রিম দিয়ে লিখল, মাই হাজবেন্ড। উদ্ধৃতি চিহ্ন, সবকিছু ঠিকঠাক করা শেষ। সিরাত ঘড়ি দেখল, রাত 11:20। আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা। চোখ বন্ধ করে বড় একটা শ্বাস ফেলে ওয়াশরুমে যায়। প্রমুখের গিফট দেওয়া সেই পাতলা ফিনফিনে সাদা শাড়ি নিয়েই ভেতরে গেল। ঝটপট পরে এসে বসল সাজতেন। আজ গর্জিয়াস মেকআপে নিজেকে সাজায়। হাতে সাদা চুড়ি, গলায় স্বর্ণের চেইন। চোখে দিল হালকা কাজল, ঠোঁটে লাল টকটকে লিপস্টিক। চুলগুলো ছেড়ে দিয়ে তাকালো আয়নায়। তবুও যেন কি নেই মনে হচ্ছে। অনেক ভেবে ধরতে পারল টিপ পড়েনি। মিষ্টি হাসি দিয়ে একটি ছোট কালো টিপ পড়ল। এরপর এদিক ওদিক দেখে বলল, আজকের এই বিশেষ দিনে নিজেকে বিশেষভাবে উপস্থাপন করব আপনার সামনে। দ্রুত চলে আসুন। সিরাত ঘড়ির দিকে তাকায়। সকাল 11:58। তৎক্ষণাৎ বুকে ধক করে উঠে। চটপট উঠে বুক ভরে শ্বাস নিল। এলোমেলো পা ফেলে বারান্দায় যায়। না, কোনো গাড়ি এখনও আসেনি। সে অপেক্ষা করতে লাগল। দুপুর 12:03 মিনিটের মাথায় তীব্র হর্ন বাজিয়ে একটি কালো গাড়ি এসে থাকল নিচে। প্রমুখ প্রতিদিনের ন্যায় গাড়ি থেকে নেমে গটগট পায়ে ভেতরে আসল। সিরাত তৎক্ষণাৎ চিৎকার করল। উত্তেজনায় পাতারা চিহ্ন গল হয়ে যাচ্ছে সে। দৌড়ে রুমের দরজা বন্ধ করে বুকে হাত রেখে দরজায় হেলায় দিয়ে ফাঁপাচ্ছে।
মনে হচ্ছে এই বুঝি চলে এলো। প্রমুখ ভেতরে প্রবেশ করেই দেখল সারা ড্রয়িং রুম অন্ধকার, কোথাও কোনো আলো নেই। এমনকি প্রতিদিন রান্নাঘরের লাইন অন থাকে, আজ সেটাও বন্ধ। কপাল কুঁচকে গেল তার, তবুও বেশি পাত্তা দিল না। হনহনিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠল। দরজা চাপানো ভেবে মৃদু ধাক্কা দেয়, কিন্তু প্রতিদিনের তুলনায় আজ ভিন্ন। দরজা ভেতর থেকে বন্ধ। প্রমুখ পরপর দুইবার জোরে ধাক্কা দিয়ে ডাকল, সিরাত, ঘুমিয়েছ? উঠো। উদ্ধৃতি চিহ্ন। ওপাশ থেকে কোনো রেসপন্স নেই। প্রমুখ এবার চিন্তিত হয়, কপালে ভাঁজ ফেলে আবারও ডাকল। ওপাশে দরজায় হেলায় দিয়ে মেয়েটি মিটি মিটি হাসছে, দাঁত বের করে লুকোচুরি খেলায় ব্যস্ত। প্রায় 5 মিনিট পর কল করল সিরাতের ফোনে। সিরাত হকচকিয়ে উঠে, চট করে তাকায় বিছানায় পড়ে থাকা অবহেলিত ফোনটির দিকে। তবুও মনে মনে পণ করল, ফোন ধরবে না। এক পর্যায়ে ফোন বাজতে বাজতে কেটে যায়। প্রমুখের মনে হাজারো প্রশ্ন উকি দিচ্ছে। সে আবারও কল করে, পাশের রুমে গেল। সেখানে দেখল সিরাত নেই, তার মানে রুমের ভেতরে আছে। সে জোরে জোরে লাথি মেরে চিৎকার দিল, সিরাত, আর ইউ ওকে? দরজা খুলো ড্যাম। প্রমুখের ভয়ঙ্কর চিৎকার আর অনবরত লাথিতে সিরাত চুপসে গেল। ভাবল, আর ভয় দেখানো উচিত হবে না। তাই হালকা ঢোক গিয়ে চোখ বন্ধ করল। সাহস সঞ্চয় করে হাতে তুলে নিল পার্টি স্প্রে। প্রমুখ তখনও উচ্চস্বরে ডেকেই যাচ্ছে। প্রতিটি ডাকে তার কণ্ঠ কাঁপছে। অস্থিরতায় বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে। মন বলছে, সিরাতের কিছু হয়েছে, নয়তো কখনোই এমন করেনি। তার চিৎকার করার মাঝেই সিরাত লম্বা শ্বাস টেনে খট করে লক খুলল। অল্প উকি দিতে স্প্রে বোতলটা উঠিয়ে প্রমুখের মুখ বরাবর স্প্রে করল। উচ্চস্বরে মিষ্টি করে বলল, শুভ জন্মদিন মাই হাজবেন্ড। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ চোখ খিচে নেয়। সে বিস্মিত, পাথরের মতো দাঁড়িয়ে আছে। তার ঘোর এখনও কাটেনি। ভাবতেও পারছে না সিরাত মজা করেছে। তাছাড়া আজ যে জন্মদিন এটাই তো ভুলে গেছিল সে। এজন্যই সারপ্রাইজ দিল মেয়েটা। এত ভয়ঙ্কর সারপ্রাইজও হয়? তার বিস্ময় কাটতে কিছুটা সময় লাগল। সিরাত খিলখিল করে হেসে হাত নামায়। ধীরে ধীরে এগিয়ে প্রমুখের মুখে হাত দিল। তৎক্ষণাৎ প্রমুখ শক্ত করে জড়িয়ে ধরে। ঘাড়ে মুখ ঘষে অস্থির কণ্ঠে বলল, এমন বিশ্রী মজা আর কখনো করবে না। আমি ভয় পেয়ে গেছিলাম। এই দেখো, আমার হাত পা কাঁপছে, আমার ভেতরটা কাঁদছে। সিরাত কথা বলল না, শুধু আলতো করে পিঠে হাত রাখল। প্রমুখ অস্থির হয়ে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। মনে হচ্ছে তার আত্মা উড়ে গিয়েছিল। সিরাতের মায়া হল, পিঠে হাত বুলিয়ে বলল, ভেতরে চলুন। আগে বলো, কখনোই এমন করবে না। মাঝে মাঝে করব, মেঘ রে ফেলব। প্রমুখ হাতের বাঁধন হালকা করে বউয়ের দিকে তাকাল। মাথা থেকে পা পর্যন্ত গভীর নয়নে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে মুচকি হাসল। ভাবল, বউ আজ অন্যরূপে হাজির। প্রমুখ গাঢ় চোখে তাকায়। মেয়েটির গর্জিয়াস মুখশ্রী দেখে গালে গাল ঘষল। ঘোর লাগা কণ্ঠে বলল, আমার জন্মদিন তুমি কিভাবে জানলে? সিরাত মুখ বাঁকাল। ছেলেটির হাত ধরে রুমে প্রবেশ করে। প্রমুখ ভেতরে গিয়ে দেখল চারপাশ আবছা আবছা অন্ধকার। মাঝখানে কিছু মোমবাতি জ্বলছে। সেখানে বেলুন, কাগজ দিয়ে সাজানো। সিরাত টেবিলের সামনে দাঁড়িয়ে বলল, এমনিই লেট করেছেন, জলদি আসুন। প্রমুখ হাসল কিঞ্চিত। এগিয়ে বউয়ের পাশে দাঁড়িয়ে বাম হাতে চিকন কোমর চেপে ধরল। ফিসফিস করে বলল, কেক কোথায় পেলে? কখন করেছ এসব? এত কিছু জানতে হবে না। উদ্ধৃতি চিহ্ন। কেকের উপরের মোমবাতি নিভিয়ে ছুরির সাহায্যে প্রমুখ কেক কেটে সিরাতের মুখে দিল। অল্প খাইয়ে নিজের মুখে নিয়ে বলল, তোমার হাতের স্বাদ শিউর, তুমি বানিয়েছ। আর জীবনেও কিছু তৈরি করব না। সিরাত ভেঙচি কাটে। কেক হাতে তুলে প্রমুখের দুগালে, নাকে আর থুতনিতে ভরিয়ে দিল। প্রমুখের মাথায়ও তখন দুষ্টু বুদ্ধি খেলে যায়। ছুরি দিয়ে কেক কেটে সিরাতের ঠোঁটে লাগিয়ে তৎক্ষণাৎ ঝুঁকে সেখানে নিজের ওষ্ঠ ডুবিয়ে দেয়। লজ্জায় মেয়েটি হতভম্ব হল। চোখ বন্ধ করে স্বামীর পাকতারা চিহ্ন লামিতে সায় দেয়। প্রমুখ দুহাত মেয়েটির চুলের ভাঁজে মিশিয়ে আবেশে চুম্বন করল। গভীর চুম্বন করে ছেড়ে দেয় সিরাতকে। লজ্জায় মুখ ঘুরিয়ে ফেলল সিরাত। সে কল্পনাও করেনি এমন অসভ্যতা করবে প্রমুখ। অতঃপর কেক লাগা নিজের গাল, নাক, মেয়েটির গালে স্পর্শ করে ফিসফিস করল, চোখ খুলো সিরাত। উদ্ধৃতি চিহ্ন। সিরাত চোখ খুলল।
প্রমুখ ধীরে ধীরে দুহাতে তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নাকে নাক ঘষে। হঠাৎই ডানহাত পাতলা ফিনফিনে শাড়ি ভেদ করে মেয়েটির পেটে স্পর্শ করল। খোলা উদয়ের সম্পূর্ণ জায়গায় ধীর হাতে কেক লাগিয়ে ফিসফিস করে বলল, টেস্ট করব। কথাটির মানে বুঝতে একটু অসুবিধা হল না সিরাতের। লজ্জায় কাঁধ খামচে ধরল ছেলেটির। তার হৃৎস্পন্দন বাড়ছে। সিরাত গরম চোখে তাকাল। প্রমুখ বাঁকা হেসে বলল, আজকের সাজ আমার জন্য? শাড়িটা কেনা সার্থক হল। তোমার সাজ নষ্ট করতে ইচ্ছে হচ্ছে বউ। সিরাত চোখ বন্ধ করে নেয়। প্রমুখ ডানহাত পেট থেকে বের করে সিরাতের ঘাড়ে রাখল। মেয়েটি ছটফট করে বলল, অসভ্যতা ছাড়ুন। গিফট আছে আপনার জন্য। তোমার থেকে বড় গিফট আর দুটো আছে? হ্যাঁ আছে, উত্তর দিয়েই মেয়েটি নিজেকে ছাড়াতে চাইল। প্রমুখ বাঁকা হেসে আরও গভীরভাবে কাছে টেনে নেয়। হঠাৎ ঝোপাং করে কোলে তুলে বলল, আজ একসাথে শাওয়ার নিব বেবি। লজ্জায় গাল দুটো লাল হল সিরাতের। গলা জড়িয়ে ধরে দুপা লাফিয়ে উঠে চিৎকার দিল, অশ্লীল, ছাড়ুন আমায়। প্রমুখ আজ কথা শুনলে তো। বড় বড় পা ফেলে ওয়াশরুমে ঢুকল। বাথটের পানিতে এক ঝকটায় ফেলে দিয়ে শাওয়ার ছেড়ে দেয়। সিরাত ততক্ষণে ভিজে একাকার। গায়ের সাদা শাড়ি ভিজে শরীরের প্রতিটি ভাঁজ স্পষ্ট। কাঁধ থেকে আঁচল কখন যে পড়ে গেছে খেয়ালই নেই। মেয়েটির ঘন ঘন শ্বাস নেওয়ার ফলে বক্ষ বিভাজনের গতি বোঝা যাচ্ছে। প্রমুখের বেহাল চোখ এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে, যেন তাকে ডাকছে। খোলা মসৃণ পেটের দিকে চোখ যেতেই আগুন ধরে গেল ভেতরে। খসখসে হাত দ্বারা চেপে ধরতে ইচ্ছে করল। স্বামীর বেহাল চোখের ভাষা বুঝতে পেরে মেয়েটির লজ্জায় মাথা কাটা যাচ্ছে। চোখ বন্ধ করে দুহাত আড়াআড়ি ভাবে নিজেকে ঢাকার বৃথা চেষ্টা করে। প্রমুখ শয়তারা চিহ্ন টানি হেসে বলল, ইসস, অর্ধেক সাজ নষ্ট করে ফেললাম। অবশ্য তুমি এই রূপেই আমার কাছে বেশি গর্জিয়াস। একদম হট, গরম হয়ে যাচ্ছি। উদ্ধৃতি চিহ্ন। সিরাত চোখ বন্ধ করে ঘন ঘন শ্বাস নিল। প্রমুখ এক টানে শার্ট খুলে ফেলল। তড়িৎ বেগে সিরাতের উপর শুয়ে দুহাতে জড়িয়ে ধরল। মসৃণ পেট খামচে ধরে মেয়েটিকে বেসামাল করে তুলল। সিরাতের সর্বাঙ্গে বিদ্যুৎ ছলকে গেল মুহূর্তেই। আজ যেন ছেলেটি তার মতোই উন্মাদ করে তুলতে চায় সিরাতকে। নতুন এক অনুভূতির সাথে পরিচয় করাতে চায়। প্রমুখে ধীরে ধীরে সিরাতের গলায় চুম্বন করে ফিসফিসিয়ে বলল, আজ বিশেষ দিনে বিশেষ কিছু হোক। দিনটা স্মরণীয় হয়ে থাকুক। উদ্ধৃতি চিহ্ন। সিরাত হালকা ঢোক গিলে প্রমুখকে বাধা দিতে চায়। প্রমুখ তার গায়ের সাথে একদম মিশে গিয়ে ঘাড়ে মুখ ঘষে বলল, শুধু রোমান্সের সাথে শাওয়ার নিব প্রমিজ। আর কিচ্ছু করব না, শুধু ছুঁয়াছুঁই খেলব। এটাই হবে আমার লাইফের বেস্ট বার্থডে গিফট। তুমি শুধু চোখ বন্ধ করে অনুভব করো। আন্ডারস্কোর। সকালের স্নিগ্ধ বাতাসে সিরাত জানালার সফেদ পর্দা সরিয়ে দিল। কাল মধ্যরাতে ঘুমিয়েছে দুজন। প্রমুখের কথা মতো গভীর কিছু হয়নি। তবে সিরাতকে চুমু খেয়ে দীর্ঘ সময় ধরে ঠিকই শাওয়ার নেয়। ওয়াশরুম থেকে বেরিয়ে রুম পরিষ্কার করেছে সিরাত। ওদিকে প্রমুখ বিছানা ঠিক করার পর হালকা গল্পও করে। ছেলেটির জন্য গিফট কিনে রাখা বক্সটা প্রমুখের হাতে দিল। বক্স খুলেই দেখতে পেল ব্ল্যাক শার্ট, ঘড়ি, পারফিউম আর সানগ্লাস। উপহার হাতে নিয়ে খুশিতে গদগদ হয়ে প্রমুখ সিরাতের গালে চুমু খায়। অনেক কথা বার্তা শেষ করে একসময় দুজনেই জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। ছেলেটির গভীর ঘুম থাকায় ডাকল না, নিজেই উঠে ওড়না গায়ে জোড়াল। আজকাল ঘুমানোর সময় সিরাতকে ওড়না পরতে দেখলেই প্রমুখ সেটা ছুঁড়ে ফেলে দেয়। রাগে ফোঁসফোঁস করে, তুমি আর ওড়না পরবে না। ও তোমার গায়ের সাথে কেন আষ্টেপৃষ্ঠে লেগে থাকবে? আমি শুধু তোমার গায়ের সাথে গা মিশাব। আর কেউ হয়, ওড়নাও নয়। কথা বলেই সিরাতের গা থেকে ওড়না টেনে ফেলে দেয়। ভাব এমন, মনে হয় ওড়না তার সতীন। সিরাতকে দূরে সরিয়ে দিচ্ছে। মেয়েটি এসব কার্যকলাপে হাসে। বাধ্য হয়েই ওড়না পাশে রেখে ঘুমায়। সিরাত কিচেনে যায়। হালকা নাস্তা বানানোর পর টেবিলে রাখল। গ্যাস বন্ধ করার সময় অনুভব করল কেউ আষ্টেপৃষ্ঠে পেছনে থেকে জড়িয়ে ধরে আছে। সিরাত ক্ষীণ হাসে। প্রমুখ হাতের বাঁধন আরও শক্ত করে মেয়েটির গলায়, ঘাড়ে ঠোঁট ছুঁয়ে বলল, ডাকনি কেন? সিরাত মাথা এপাশ ওপাশ করে নিজেকে ছাড়াতে নেয়। এসব বন্ধ করে ফ্রেশ হয়ে আসুন। প্রমুখ চুলে নাক ঘষে, মুখ নিয়ে উমম শব্দ তুলে গলায় চুমু খেল। ফিসফিস করে বলল, মর্নিং কিস দাও বেবি। সিরাত হতাশ হল। ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, ছাড়বেন নাকি খুন্তির বাড়ি খাবেন?
উম্মম, না, চুমু খাবো, গরম গরম চুমু। ছেলেটির একের পর এক স্পর্শ আর ঘুমন্ত কণ্ঠ শুনে সিরাত অস্থির হয়ে ওঠে। জোরপূর্বক নিজেকে ছাড়িয়ে সামনে তাকাল। প্রমুখের চোখ জোড়া আধো আধো খোলা, ঠোঁট দুটি ফুলে আছে, চোখ মুখ একরাশ মায়া। সিরাত হঠাৎ ঝুঁকে থুতনিতে ঠোঁট চেপে ধরল। পরক্ষণেই বলল, দ্রুত ফ্রেশ হয়ে খেতে আসুন। প্রমুখ ভ্রু টান টান করে বাঁকা হাসল। সিরাতের দু গালে টপাটপ চুমু খেয়ে বলল, সকালের নাস্তা হয়ে গেছে বউ, পেট ভর্তি, তুমি খেয়ে নাও। কথাটি বলেই প্রমুখ হনহন পায়ে রুমে গিয়ে শুয়ে পড়ল। সিরাত ভ্যাবাচ্যাকা খেয়ে যায়, হালকা ঢোক গিলে ফোঁস করে নিঃশ্বাস ফেলল। টেবিল থেকে একটি ডিম মুখে পুরে বলল, পুরনো পাগলের ভাত নেই, নতুন পা তারা চিহ্ন গলের আমদানি। এতই যখন চুমু খেয়ে পেট ভরবে, তাহলে নাস্তা বানালাম কেন? তিনবেলা নিয়ম করে, একে অপরের চুমু খেলেই তো পেট ভরে যায়। আমারও কষ্ট করে রান্না করতে হয় না। আজ থেকে রান্না বন্ধ। ওই বদমাশের জন্য চুমুই সঠিক। কবিরকে সব কাজ বুঝিয়ে সারাদিন সিরাতকে নিয়ে ঘুরতে বের হল প্রমুখ। বিকেলে এক পার্কে সময় কাটিয়ে রেস্টুরেন্টে খেয়ে নেয় দুজন। সিরাতের মনও ভালো হয়, কতদিন পর বাইরে বেরিয়েছে। প্রমুখ সন্ধ্যার আগে আইসক্রিম, চকলেট কিনল, সাথে হঠাৎই লাল টকটকে গোলাপ চোখে পড়ে চটপট দোকানে গিয়ে এক গুচ্ছ গোলাপ কিনল। গাড়িতে বসে থাকা সিরাতের হাতে দিয়ে বলল, আপনার জন্য ম্যাডাম, আমার বউ হয়ে আসার জন্য এক বালতি গোলাপ। স্বামীর কাছে পাওয়া প্রথম ফুল। এমনিতেই সিরাতের ফুলে দুর্বলতা আছে, সে খুশিতে গদগদ হয়ে কেঁদে ওঠে। ফুল হাতে নিয়ে বুকের কাছে নেয়, চোখ বন্ধ করে, লম্বা শ্বাস টেনে নাক টেনে টেনে বলল, জানেন ফুল কত পছন্দ আমার, খুব খুশি হয়েছি আমি। তাহলে দোকানের সব ফুল নিয়ে আসি? সিরাত থতমত খায়, তাড়াহুড়ো করে বলল, এমা, না না, বাসায় চলুন, এগুলোতেই হয়ে যাবে। কিন্তু উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ গাড়িতে বসে তার দিকে ঝুঁকল, চোখে চোখ রেখে বলল, কিন্তু কি? সিরাত এক গাল হেসে ফিসফিস করে বলল, আজ থেকে প্রতিদিন ফুল চাই, না মানলে অভিমান করব। এক সমুদ্র অভিমান, শত আদর করলেও গলে যাব না। প্রমুখ ফিক করে হেসে উঠল, গাড়ি স্টার্ট দিতে দিতে উত্তর দিল, যথা আজ্ঞা সিরাত বেইবি, তুমি আমরি, চাইলে ফুল কেন, আমার কলিজা বের করে তোমার হাতে সমর্পণ করব। কলিজা লাগবে না, ফুল হলেই চলবে। বাসায় এসেই সিরাত গা এলিয়ে দিল বিছানায়। প্রমুখ ফ্রেশ হয়ে কিছু কাগজপত্র খুঁজছিল। ড্রয়ারে এত কিছুর ভিড়ে হাতে পড়ল তাইমা খানমের ফোন। প্রমুখ কপাল কুঁচকে বের করল, সাইড বাটন চাপতেই ওয়ালপেপারের ভেসে উঠল সিরাত আর তাইমার ছবি। তপ্তশ্বাস ফেলল সে, পেছনে ঘুরে একবার সিরাতের পানে তাকায়, এরপর আঙুলের সাহায্যে স্ক্রোল করার সময় পাসওয়ার্ড শো করল। প্রমুখ আলগোছে ফোন হাতে বিছানার কাছে যায়, সিরাতের দিকে ফোন বাড়িয়ে বলল, পাসওয়ার্ড খুলে দাও। সিরাত হাতে নিয়ে দেখল তাইমা খানমের ফোন। তৎক্ষণাৎ ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। হাতের মাঝে ফোন খানা রেখে টাইপ করল, সিরাতাইমা, উদ্ধৃতি চিহ্ন। টাইপিংয়ের সাথে সাথে লক খুলে যায়, সেই সাথে মেয়েটির ভেতর থেকে চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মায়ের ছবিটা দেখে হু হু করে উঠল অন্তরাত্মা। সিরাত তড়িৎ গতিতে শুয়া থেকে বসে আকুতি গলায় বলল, কি করবেন? আমি একটু মায়ের ছবিগুলো দেখি, কতদিন হয়ে গেল মাকে দেখি না। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ চোখ বন্ধ করল, মাথা ঝাঁকিয়ে একটু দূরে বসে হালকা ঢোক গিলে নিচু কণ্ঠে বলল, দ্রুত দেখো, আমিও দেখব, আসুন একসাথে দেখি। প্রমুখ পা উঠিয়ে বসল সিরাতের পাশে। মেয়েটি ধীরে ধীরে ছবি দেখা শুরু করে, এক একটা ছবি দেখে কেঁদে উঠে। প্রমুখ আলগোছে পেছনে থেকে তাকে জড়িয়ে ধরল, নিজের কোলে বসিয়ে বলল, কাঁদলে ফোন ভেঙে ফেলব। সিরাত করুণ চোখে পেছনে ঘুরে চুপ রয়। সে জানে প্রমুখ যা বলবে তাই করবে। কান্না সব গিলে ফেলে এক এক করে স্ক্রোল করার সময় একটি পুরনো ভিডিও ক্লিক হয়ে যায়। প্রমুখ কপাল কুঁচকে তাকায়, সিরাতও গভীর চোখে তাকাল। সেখানে আবছা আবছা আলোয় কিছু একটা হচ্ছে। শেওলা রঙের দেয়ালের ফাঁকে কয়েকগুলো মানুষ। 7 সেকেন্ড দেখার পরেই সিরাত চোখ বড় বড় করল, দুহাত দ্বারা মুখ চেপে করে থরথর করে কেঁপে ওঠে। চোখ মুখে একরাশ বিস্ময় ফুটিয়ে উত্তেজিত কণ্ঠে চিৎকার করে, সাফওয়ান, উদ্ধৃতি চিহ্ন। নিশিরাত। শহরে ব্যস্ত রাস্তায় যানচলাচল কিঞ্চিত কমেছে, তবুও চারপাশ থেকে ভেসে আসছে গাড়ির হর্নের শব্দ। শহরে এই একটাই সমস্যা,
গভীর রাতেও আশেপাশের সোডিয়াম আলো, লাইট, মানুষের কলরব আর গাড়ি চলাচলে মনেই হয় না গভীর রাত। এই নিস্তব্ধতার মাঝেই সিরাত ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। অজানা এক ভয়ে তার দমবন্ধকর অবস্থা হচ্ছে। প্রমুখ তাইমা খানমের ফোনটা ঘাটাঘাটি শুরু করল। নেই, আর তেমন কিছুই নেই, শুধু এই ভিডিওটাই আছে, তাও আবার ঝাপসা। কিন্তু কথাগুলো একদম স্পষ্ট। প্রমুখ মাথা ঠান্ডা করে ভিডিওটার ডিটেইলস চেক করল। তৎক্ষণাৎ দেখতে পেল ভিডিওটা পুরনো কয়েক মাস আগের। অথচ একটি বারের জন্যও তাইমা খানম তাদের জানায়নি। কেন, তাহলে কি শত্রুপক্ষ বুঝে গিয়েছিল এই ভিডিও তার কাছে আছে? মস্তিষ্ক চাপ দিল প্রচণ্ড চিন্তায়। সিরাতের কান্নামিশ্রিত মুখ হাত নিয়ে উপরে তুলল প্রমুখ। কৌতূহলবশত বলল, ভিডিওটা কয়েক মাস আগের, আম্মা কেন আমাদের জানায়নি? সিরাত চোখ মুখ মুছল, ধরা গলায় বলল, জানি না। উদ্ধৃতি চিহ্ন। ভিডিওটার লাস্টটুকু দেখেছ? লোকগুলো চেঁচাচ্ছে। আম্মার ফোন কল আসে ওই মুহূর্তে। সাফওয়ান হয়তো বুঝে গিয়েছিল, তাই বলছে, কার ফোন বাজে? সিরাত আবারও ভিডিওটা দেখল, বলল, কুমিল্লা গিয়ে কাউকে ন করেছে। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ কপাল কুঁচকে তাকায়। হঠাৎ কেন জানি ঘামতে শুরু করল। গায়ের টি শার্ট খুলে ছুঁড়ে মারল দূরে। বিছানা থেকে উঠে সোফায় গেল। ওই ভিডিও আর তাইমা খানমের ন হওয়া সিসি ক্যামেরার ফুটেজ বারবার দেখতে লাগল। কয়েকবার আগা গোড়া খুঁটিয়ে খুঁটিয়ে দেখে কোল থেকে ল্যাপটপ সাইডে রাখে। মাথা সোফা এলিয়ে দিয়ে অসহায় কণ্ঠে বলল, এবার কি বলবে সিরাত? তোমার শুভাকাঙ্ক্ষী আম্মাকে মেরেছে। সিরাত আত্মা ধক করে উঠে দৌড়ে প্রমুখের পাশে বসে বলল, আমি বিশ্বাস হচ্ছে মা, আমার মায়ের সাথে ওর কি শত্রুতা? কেন ন করবে ও? এই ভিডিওর জন্য? উদ্ধৃতি চিহ্ন। তোমাকে কিডন্যাপ করার সময় ওর রূপ দেখনি? কতটা হিংস্র হয়ে গেছিল। আমাকে আঘাত করে, পারলে তো ওই দিন মেরেই ফেলত। সেই সুযোগ ছিল না বলে এত জলদি সব ভুলে গেলে? সিরাত চোখ বন্ধ করল, মনে করতে থাকে সেই কালো অতীতের ঘটনা। তৎক্ষণাৎ গলা শুকিয়ে আসে তার। কি বিভৎস সেই দিনগুলো কেটেছিল তার। ভদ্রতার আড়ালে এক হিংস্র পশুর ন্যায় সাফওয়ান দেখেছিল, যে জোরজবরদস্তি করে সিরাতকে চেয়েছিল। তবুও মন কেমন সায় দিচ্ছে না। সে ইতস্তত বোধ করে বলল, তবুও ও কিভাবে মাকে ন করবে? উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ ভাবল কিছু, অতঃপর বলল, আম্মা সাফওয়ানকে চিনত? অথবা সাফওয়ান কি জানেনি ওটা তোমার মা? সিরাত মনে করার চেষ্টা করল। ফট করে বলল, না, তাদের দেখা হয়নি। সাফওয়ানকে অনেকবার বাসায় যেতে বলেছিলাম, কিন্তু ব্যস্ত থাকায় যায়নি। আর দেখাও হয়নি। তাহলে চেনার তো প্রশ্নই আসে না। তুমি শিওর? 100%। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ দীর্ঘশ্বাস ফেলে বলল, তার মানে ওর শত্রু মনে করেই ন করেছে। যে যাই হোক, ওকে ধরলেই সব ক্লিয়ার হবে। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ ল্যাপটপ আর ভিডিওটা অন করে দিল। দুটি মানুষের অবয়ব গভীর চোখে সিরাতকে ফোকাস করতে বলে। সিরাত তা দেখে চোখ বড় বড় করল। দুটি মানুষের বডি, হাঁটা চলা একই ধরনের। প্রমুখ ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, তোমার মা এমন কিছু প্রমাণ রেখে গেছে, যেটা হয়তো আমার সাথে জড়িত। উনি অজান্তেই আমাকে অন্ধকারের মাঝে এক বিন্দু আলোর দেখা মিলিয়ে দিয়েছে। কারণ এই ভিডিওর 2 দিন আগে আমি কুমিল্লা যাই। তাও যার খুঁজে গিয়েছিলাম, সে অলরেডি ন। কেন জানি আমার মন সায় দিচ্ছিল না, এটা সুইসাইড। তবুও মনকে মানিয়ে চলে আসি। সাফওয়ানের সাথে আপনার আগে থেকেই কোনো সম্পর্ক? উদ্ধৃতি চিহ্ন। হয়তো হ্যাঁ, আমি নিজেই জানি না। তবে এবার সাফওয়ান বাঁচবে না। ওর কাছেই লুকিয়ে আছে আমার সকল অজানা রহস্য। সব প্রশ্নের উত্তর সাফওয়ানের কাছেই পাব। প্রমুখ একটু থামল। সিরাতের মুখের দিকে তাকিয়ে বলল, এবার বলো, তুমি কি চাও? মায়ের তারা চিহ্ন তোত্তার প্রতিশোধ নিবে, নাকি আমি নিব? সিরাত জানতে চাইল, যত খারাপ কাজই করুক, পুলিশের হাতে ধরিয়ে দিন। এভাবে প্রতিশোধ নেওয়া ভালো হবে না। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ বাঁকা হাসল, হিসহিসিয়ে বলল, তুমি চাও আর না চাও, সাফওয়ান মরবেই। সিরাত হঠাৎ তাকে হারানোর ভয়ে চুপসে গিয়ে বলল, দোহাই লাগে, আমাকে ভালোবাসার হাতে আর কারো রত লাগুক, আমি চাই না। আইন ওদের উপযুক্ত শাস্তি দিক। তবুও আপনি কখনো হাত নোংরা করবেন না, কথা দিন। প্রমুখ রেগে গেল, চোয়াল শক্ত করে বলল, এই যুগের আইন কেমন হয়?
কোনো ধারণা আছে? টাকা ঢাললেই সির আর স্বামী পালিয়ে যায়, আর ওই সাফওয়ান আরও আগেই মুক্তি পেয়ে দেশের বাইরে চলে যাবে। তখন তখন তোমার খুব ভালো লাগবে। এই আম্মার আত্মা শান্তি পাবে না। তোমাকে ব্যর্থ মেয়ে বলে তাচ্ছিল্য করবে। তখন কি উত্তর দিবে তুমি? সরি সিরাত, তোমার মায়ের হতারা চিহ্ন তত্ত্বার প্রতিশোধ না নিলেও আমার বাবা মায়ের মুখোশ টেনে হিচড়ে বের করার জন্য সাফওয়ানকে লাগবেই। তাই তোমার কথা শুনতে পারব না। এই হাত একবার নের কাজে লিপ্ত হয়েছে, ভবিষ্যতেও হবে। ওর মাংস আমি তোত্তাকে খাওয়াবো। _ সাফওয়ান বাবা ফ্রি আছো? দুপুরের লাঞ্চ করে সবেই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল সাফওয়ান। ফুপির কল পেয়ে দ্রুত রিসিভ করে। শুরুতেই এই কথায় কপাল কুঁচকে গেল তার। আস্তে ধীরে জবাব দিল, জি ফুপি, বলো। উদ্ধৃতি চিহ্ন, লাবণ্যর অনেক জ্বর বাবা, একা বাসায় কি করব বুঝতে পারছি না, ওষুধ এনে দেওয়ারও মানুষ নেই, তুমি একটু আসবে? সাফওয়ান হতভম্ব হয়ে শুয়া থেকে উঠে বসল। লাবণ্যর হঠাৎ জ্বর তাকে ভাবাচ্ছে। মেয়েটা ছটফটিয়ে চলে, উড়ু উড়ু মন, কখনো তো সহজে অসুস্থ হয় না। তাহলে কি থাপ্পড় খেয়ে জ্বর বাঁধাল? ফোঁস করে নিঃশ্বাস ফেলল সে। কেন জানি তার অবচেতন মন বলছে লাবণ্যর জ্বরের পেছনে সম্পূর্ণ দায় নিজের। সেই ঘটনার জন্যই জ্বর এসেছে মেয়েটির। তাই অপরাধবোধ অনুভব হল মনে। মেয়েটার আবেগী বয়স, কখন কি করে বসে বলাও যায় না। তাই পুচকে মেয়েটা যা ইচ্ছে করুক, না বুঝে উল্টা পাল্টা বলে ফেলে, তাই সেও এত বড় ছেলে হয়ে উল্টো আঘাত করবে? এতে বাচ্চাদের সাথে তার তফাত রইল কই? আহারে, একটু বেশিই ব্যথা পেয়েছে বোধহয়। সাফওয়ান ফোন কানে নিয়ে বলল, হোয়াটসঅ্যাপে ওষুধের নাম টেক্সট করে পাঠিয়ে দাও, বিকেলে নিয়ে যাব। আর লাবণ্যকে বলো আমি আসছি। উদ্ধৃতি চিহ্ন, সারাদিন না খাওয়া, জ্বরের ঘোরে অচেতন অবস্থায় পড়ে আছে। একটু পর পর কি সব একা একা বলছে। আমি সত্যি ওকে নিয়ে আর পারি না, তুই এসে আমাকে একটু রক্ষা কর বাবা। মেয়েটাকে বুঝা, এখনও বাচ্চামো করলে চলবে? ফুপির কথায় সাফওয়ান ভয় পেয়ে যায়। চুনোপুটি মেয়েটা আবার জ্বরের ঘোরে তার নাম বলে দিবে না তো? এতই জ্বর বাঁধিয়েছে যে নিস্তেজ দেহে পড়ে আছে। দীর্ঘশ্বাস ফেলল সে। এত জ্বর কিভাবে হলো? আগে আয়, সব বলছি। রাখলাম, লাবণ্যকে খাওয়াতে হবে। উদ্ধৃতি চিহ্ন, কল কেটে দিলেন উনি। সাফওয়ান বসে বসে ভাবতে লাগল। মনে করতে থাকে মেয়েটির মুখ। চোখ বন্ধ করে ঠোঁট কামড়ে বলল, নিজের গায়ে কলঙ্ক লাগানোর জন্য কেন এত তাড়া কেন? আমার নিকট আসলে যে সবাই জলে পুড়ে যায়, অভিশাপের আগুনে ধ্বংস হয়, এসব বুঝেও নিজ ইচ্ছায় আগুনে ঝাঁপ দিতে এসেছিস? তুই অনেক ভালো মেয়ে, খুব ভালো থাক। তার ভাবনার মাঝেই কেউ একজন সাফওয়ানের ঘরে প্রবেশ করল। গম্ভীর কণ্ঠে বলল, বাসা থেকে কাল বের হয়েছ কেন? সাফওয়ান চমকে তাকায়। বাবাকে দেখে দাঁতে দাঁত চেপে উত্তর দিল, তাহলে কি করব? কতকাল ঘরে লুকিয়ে রাখবে আমায়? কথা ছিল সিরাতকে এনে দিবে। কোথায় তোমার কথা রক্ষা? শুনলাম ওই ভদ্রমহিলাই নাকি সিরাতের মা। তৎক্ষণাৎ চুপসে গেল সাফওয়ান। হালকা ঢোক গিলে বলল, হ্যাঁ, ভালো হয়েছে। মহিলাটির পাখা গজিয়েছিল কি ধূর্ত বুড়ি। ওর মেয়েটাও নিশ্চয়ই একটা না তারা চিহ্নহীন। সেই কাল লাগিনকেই পাওয়ার জন্য তোমার এত তাড়া? মা যেমন মেয়ে তো আরও দ্বিগুণ হওয়ার কথা। নিজের মরণ নিজে ডেকে আনছ? সাফওয়ান বিছানা থেকে উঠে দাঁড়ায়। বাবার সামনে দাঁড়িয়ে কাঠোকাঠ গলায় বলল, সিরাতকে নিয়ে একটাও বাজে কথা নয়। ওর মা বাড়াবাড়ি করেছিল, তাই মরেছে। এতে সিরাতের হাত নেই। হয়তো ভিডিও সিরাত দেখেইনি। তাহলে অনেক আগেই আমাকে বলতো। উদ্ধৃতি চিহ্ন, সাফওয়ান থামল। বড় বড় শ্বাস ফেলে পুনরায় বলল, এসব আলাপ বাদ। সিরাতকে 2 দিনের মধ্যে আমার নিকট চাই। ছেলের কথায় তিনি তেলেবেগুনে জ্বলে উঠল। সে জীবনেও সজ্ঞানে নিজেদের শত্রু ঘরে আনবে না। বিদেশ থেকে কম কষ্টে দেশে আনেনি। শুধু সিরাতকে নিয়ে আসার লোভ দেখিয়ে তাইমা খানমোকে খুব করিয়েছে। তখন তিনিও জানতেন না ওই মহিলাই সিরাতের মা। জানলেও তার কোনো অনুভূতি ছিল না। সতারা চিহ্ন ত্রু তো সতারা চিহ্ন ত্রুই। এসবে আবার মায়া দয়া দেখানোর কি আছে? তাইমা খানমোকে খুব কষ্টে ছেলেকে দিয়ে খুব করিয়েছে। তাও কত শর্ত। ছেলেটা দিন দিন অবাধ্য হচ্ছে। কথায় কথায় শর্ত। সাফওয়ানের দিকে তাকিয়ে চোয়াল শক্ত করে বলল, সে দেখা যাবে। ভুলে যেও না
কত কাঠখোট্টা পুহিয়ে তোমায় এয়ারপোর্ট থেকে বের করেছি। এক প্রকার চোখ যাকে বলে, তোমার নামও সব জায়গায় বাদ দিতে হয়েছে। এত কিছু কার জন্য করেছি? শুধুমাত্র তোমার জন্য। আমি শেষবারের মতো কাঠোকাঠ গলায় বলে দেই, বাইরে বেরিয়ে নিজের মরণ ঘাড়ে ডেকে এনো না। প্রমুখের লোক বিদেশ যাওয়ার পর থেকেই তোমাকে সব জায়গায় খুঁজছে। এটাও শুনে রাখো, একদিন রাস্তায় দেখলেই খুব করে ফেলবে। তুমি থাকতেই আমার ক্ষতি করবে? আমি চেষ্টা করছি। প্রমুখের ব্যবস্থা শীঘ্রই করব। 10 পিঁপড়ের থেকে 1 পিঁপড়ে বেশি ভয়ঙ্কর হয়। তাদের কামড়ে বেশি পুরায়। ওইদিনই উচিত ছিল প্রমুখের চ্যাপ্টার ক্লোজ করার। কিন্তু উদ্ধৃতি চিহ্ন সাফওয়ান মাঝপথেই তাকে থামিয়ে বিরক্তে চিৎকার করে বলল, এসব কাহিনী বাদ দাও, মেরে ফেলো ওকে। আমার আর সহ্য হয় না। নয়তো আমাকে একবার সুযোগ করে দাও, ওর কল্লা কেটে দেয়ালে টানিয়ে রাখব। ছেলের মাথায় হাত বুলিয়ে দরজার নিকট যেতে যেতে বলল, না বাবা, আর মাত্র কয়েকটা দিন আমার কথা শুনে চলো। খুব সাবধানে, বাসার বাইরেও পা দিবে না। আগে আমাকে সব প্ল্যান করতে দাও, তারপর স্বাধীনভাবে বাইরে যাবে। উদ্ধৃতি চিহ্ন কিরে মাদারবোর্ড, কাজ বাদ দিয়া কার লগে কথা কস? রায়হান কথা বলছিল ফোনে। হঠাৎ কোথা থেকে এসে আহাদ চেয়ার পেতে বসল তার পাশে। তৎক্ষণাৎ মুখ দিয়ে একের পর এক বের করল অশ্রাব্য ভাষা। আহাদের মুখে যেন রসকস কিছুই নেই। সারাক্ষণ বাজে বাজে কথা আর লিগা লাজ নিয়েই পড়ে থাকে। মনে হয় সবসময় মাথায় আগু ধরে আছে। রায়হানের মেজাজ চটে গেল। সে সাধারণত বড় বোনের সাথে কথা বলছিল। ফোনে দ্রুত কথা শেষ করে এক লাথি বসালো আহাদের পায়ে। চিবিয়ে চিবিয়ে বলল, মাতারা চিহ্ন অঙ্গের নাতি, মুখ বন্ধ কর। ছুপ দেখছস? এক কূপ দিয়ে ঠোঁট কাইটা লামু। উদ্ধৃতি চিহ্ন আহাদ তেতে উঠে চেয়ার ছেড়ে উঠে রায়হানের কলার চেপে ধরে শক্ত গলায় বলল, তোরে আমি বসাইয়া রাখমু? নটির ছেলে, কোন মাইয়ার লগে পীড়িত করস কয়দিন ধরে আমি লক্ষ্য করতাছি। আমার চোখ ফাঁকি দিতে পারবি না। উদ্ধৃতি চিহ্ন রায়হান রাগে কাঁপছে। সে তার শক্ত হাতে নিজের কলার ছাড়িয়ে নিল। উল্টো আহাদের গলা চেপে ধরে হিসহিসিয়ে বলল, তোর বইনের সাথে পীড়িত করি শালা। আর কি কর্মু জানিসই তো? উদ্ধৃতি চিহ্ন বোনের কথায় রক্ত উঠে গেল আহাদের। সেও দুহাতে গলা চেপে ধরল রায়হানের। কেউ কারো থেকে কম না। সর্বোচ্চ শক্তি দিয়ে একজন আরেকজনের গলা চেপে ধরে আছে। আহাদ উচ্চস্বরে অশ্রাব্য ভাষায় লিগা লাজ করল। রায়হানও বকছে। তাদের এই হঠাৎ আক্রমণে কবির অতিষ্ঠ। এই ভালো, এই খারাপ, কিছুই বুঝার উপায় নাই। মাঝে মাঝে সম্পর্ক হয় মায়ের পেটের ভাই, আবার হুট করেই সাপে নেউলে। কবির একটু দূরেই রোদে দাঁড়িয়ে স্টাফদের কাজ বুঝাচ্ছিল। এমনিতেই রোদে কাজ করে অবস্থা কহিল। মাথা অলওয়েজ গরম তার। তীব্র গরমে এইসবের মধ্যে দুজনের হাতাহাতিতে মেজাজ আরও বিগড়ে গেল। পেছনে ঘুরে এই কাণ্ড দেখে দীর্ঘশ্বাস ফেলল সে। ইচ্ছে করল দুইটার গলায় বসিয়ে এক টান দিতে। শালা, বসো জ্বালায়, পার্টনারও গুলাও বেয়াদব, তার ছিঁড়া, অভদ্র। সময় নেই, সুযোগ নেই। ঝগড়া বাঁধিয়ে ফেলে শার্টের পিঠে মুখ মুছে এগিয়ে গেল সে। কাছাকাছি যেতেই চোখে পড়ল কিছুটা দূরে প্রমুখ হনহনিয়ে তাদের দিকেই আসছে। তৎক্ষণাৎ চুপসে গেল। ধীর পায়ে হেঁটে কাছে এসে দিল এক ধমক। ওই শুয়োয় তারা চিহ্নের বাচ্চারা। থামো কইলাম। সারের হাতে মরার ইচ্ছে হইছে তাই না? দুইজন ছাড়বি নাকি গুলি কইরা দিমু? তার কথায় কেউ কোনো উত্তর দিল না। আহাদ রাগে ফোসফোস করছে। মা রির তালে কে কোথায় তারও হুঁশ নেই। রায়হান আহাদের চুল খামচে বলল, তোরে উচিত শিক্ষা দিমু আজ। খুব বাড়ছিস মাদারবোর্ড। আমার বোনের কথা কইলি ক্যা? তোর প্রেমিকাগুলোরে সব আমার বিছানায় নিমু। উদ্ধৃতি চিহ্ন রায়হানের রক্ত উঠে যায়। আহাদের পেটে ঘুষি দিতেই আহাদও পাল্টা আঘাত করে। এক পর্যায়ে আহাদ এক টানে রায়হানের শার্ট ছিঁড়ে ফেলল। রায়হান হতবিহ্বল। সেই নিজের দিকে তাকিয়ে আহাদের চোয়াল বরাবর ঘুষি দিল। এবার কবিরের ভয় বাড়ল। এ যে আস্তে আস্তে আরও খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে। আর 1 মিনিটের মাঝেই প্রমুখ এখানে উপস্থিত হবে। সে তড়িঘড়ি করে তাদের মাঝখানে গিয়ে থামাতে চায়। তৎক্ষণাৎ দুজনের উল্টা পাল্টা আঘাতে কবিরের চুলেও টান পড়ল। অবশেষে রায়হান আর আহাদের রাগের শিকার হল বেচারা নিদোষী কবির। দুজনেই তাদের রাগ ঢালছে কবিরের চুলে ও শার্টে। রায়হান পারছে না শার্ট ছিঁড়ে ফেলতে।
শেষ পর্যায়ে কবির ভয়ার্ত চেহারায় চিৎকার করে বলল, স্যার, এই নটির পোলাদের থামান। মাইরা ফালাইল আমারে। তারা চিহ্ন তোত্তার বাচ্চা থামো কইছি। একবার এখান থেকে বের হই। সবগুলারে চাক্কু দিয়া কুচি কুচি করমু। তার কথার মাঝেই প্রমুখ বড় বড় পা ফেলে তাদের সামনে থামল। ভর দুপুরে অফিসের খোলা জায়গায় এই অবস্থা দেখে চোয়াল শক্ত হয়ে যায় তার। তিনজন দামরা যুবকদের মাঝে কি উশৃঙ্খল ঘটনা। আশেপাশের ছেলেপুলে কাজ বাদ দিয়ে তামাশা দেখছে। মিটি মিটি হেসে গড়াগড়ি খাচ্ছে। তারা প্রমুখের চোখের ভাষা বুঝেই চুপসে গেল। মন দিল কাজে। এমন বেয়াদবি, বাচ্চাদের মতো হাতাহাতি দেখে তার রাগ তরতর করে বাড়ল। প্রমুখ দাঁতে দাঁত চেপে তাকিয়ে থাকে। পারছে না সবগুলোর হাড্ডি গুঁড়া করতে। তখনও তিনজনে একে অপরকে মারছে। নাক মুখে রত আর গায়ের জামার খুবই করুণ অবস্থা। প্রমুখ দুহাত মুষ্টিবদ্ধ করে হুঙ্কার ছাড়ল। শুয়োয় তারা চিহ্নরের বাচ্চা। সবগুলার মাংস রাস্তার নেড়িকুত্তারে খাওয়াব। তোদের এই কারণে অফিসে রেখেছি, ঝগড়া করার জন্য। নিজেরাই যদি এমন উশৃঙ্খল করস, বাইরের লোক সুযোগ পাব না। আজ নিজেরা ঝগড়া করস, কাল বাকিরাও শুরু করব। খুব স্বাধীনতা দিছি, তাই না? আজ থেকে আমার অনুমতিতে এক পা নড়লেই একদম মেরে ফেলব। প্রমুখের হুঙ্কারে তিনজন ধরফরিয়ে উঠল। মুহূর্তেই এক সিরিয়ালে মাথা নত করে দাঁড়াল। গায়ের ছেঁড়া শার্ট খুব কষ্টে তাদের দেহে ঝুলে আছে। ভয়ার্ত কণ্ঠে হালকা ঢোক গিলে রায়হান বলল, সরি স্যার, ইচ্ছে করে করি নাই স্যার। ওই আহাদ আমাকে চেতায় দিছিল। তুই আমার বোন, তুইলা বাজে কথা কইছস। প্রমুখ রতচক্ষু মিলে ফের চিৎকার করল। তৎক্ষণাৎ চুপ হল সবাই। কবির, আহাদ আর রায়হানের গায়ের শার্ট এই চুলোচুলির মাঝে আস্ত নেই। আহাদ টান দিয়ে ছিঁড়ে ফেলেছে রায়হানেরটা, কিন্তু কবির আর আহাদেরটা যে কে ছিঁড়েছে তার হদিস নেই। প্রমুখ চোয়াল শক্ত করে আগুন চোখে তাকিয়ে পুনরায় ধমকে উঠে, মস্তিষ্ক গরম করে দিয়েছিস তোরা। ইচ্ছে করছে। এসব কবে থেকে শুরু করেছিস? জংলি একটা ভাত দিয়ে জংলি পালছি। প্রমুখ থামল, ফের চিবিয়ে চিবিয়ে বলল, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হ। সব কটা আগের মতো পরিপাটি হয়ে আয়। খুব শখ দস্তাদস্তি করার, তাই না? ওকে, নেক্সট বুধবার অফিসের নিচের মাঠে তোদের তিনজনের খেলা হবে। উপহার হিসেবে পাবি আর এল এর বদনা। চলবে উদ্ধৃতি চিহ্ন। তিনজন ভয়ে কাচুমাচু করা শুরু করল। চুপসে যাওয়া মুখে কাদো কাদো হয়ে মাথা ঝাঁকায়। অর্থাৎ চলবে। প্রমুখ দাঁতে দাঁত চেপে শক্ত গলায় বলল, দূর হ। 5 মিনিটের মধ্যে আমার রুমে দেখতে চাই। উদ্ধৃতি চিহ্ন। কথা শেষ হতেই তিনজন দৌড়ে পালিয়ে গেল। এক্সট্রা পোশাক না থাকায় কবির কাদো কাদো হয়ে বলল, এবার হলো তো। উল তারা চিহ্ন অঙ্গ হয়ে থাকসা তারা চিহ্নলা। আহাদ দাঁত কটমট করে তাকায়। রাগে জিদে একটানে ছেঁড়া শার্ট ছিঁড়ে ফেলল। রায়হান নিজের মুখের এমন বেহাল অবস্থা আয়নায় দেখে লজ্জা পেয়ে গেল। মুখের রক্ত ধুয়ে আসল। আয়নায় নিজেকে দেখে অসহায় কণ্ঠে বলল, আমার নতুন শার্ট। ওই জানো আরের জন্য এসব হলো। এবার শার্ট কিনে দে নটির ছেলে। তুই কিছু করস নাই? আহাদ তেরে গেল তার দিকে। কবির নাকের কাছের রত টিস্যু দিয়ে মুছল। নাক মুখ কুচকে ছেঁড়া শার্ট খুলল। প্রমুখের কাছে যেতে যেতে উচ্চস্বরে তাদের উদ্দেশ্যে বলল, আর মাত্র 2 মিনিট আছে শালা। স্যার যদি আবার এসব দেখে জুতা গলায় পরিয়ে পুরো শহর ঘুরাবে। উদ্ধৃতি চিহ্ন। কথা শেষেই হঠাৎ লজ্জায় চলে গেল। আজকের ঘটনায় সে নিরপেক্ষ। তার কোনো দোষ নেই। মারিয়া যদি জানে, তার ইজ্জতের ফেলুদা হয়েছে। সর্বনাশ। সে কিভাবে তার সামনে দাঁড়াবে? মেয়েটি যা তা বলে লজ্জা দিবে, হাসবে, এসব ভেবেই মুখটা কালো হয়ে গেল কবিরের। মনে মনে অকথ্য ভাষায় গালিগালাজও করল আহাদকে। বাইরে অন্যস্কল ছেলেপুলে সবাই তাদের দেখে হাসতে শুরু করল। পেট ফাটা হাসি হেসে লজ্জা দিচ্ছে। এতে কবির উদাম দেহে নিজেকে দেখে আরও লজ্জা পেল। বড় বড় পায়ে প্রমুখ সামনে দাঁড়াতেই সেও বাঁকা হাসল। টিপ্পনি কেটে বলল, দারুণ কবির, তোমার রূপের আগুনে মারিয়া আজ ঝলসে যাবে। একটু থামল সে। ফোন বের করে কয়েকটি পিক তুলে নেয়। কবির ইজ্জত হরণ হওয়ায় কিছু বলতেও পারল না। সে পরিস্থিতির শিকার। প্রমুখ ছবিগুলো দেখে ফিসফিস করে বলল, প্রতিটি নতারা চিহ্ন গো ছবি হট। কি আগুন তোর ওই চেংড়া দেহে। মারিয়া আরও বলিষ্ঠ যুবক ডিজার্ভ করে কবির। তোর মতো চুনোপুটি দেহ দেখেই তো হাসি পাচ্ছে। না জানি
মারিয়া বেচারি মনে মনে কত কষ্ট পায়। হার্বাল সেবন করবি? স্পেশাল ভাবে আনাবো? লজ্জায় কবির মাথা নত করল। আজ উল্টা পাল্টা কথা বলাও সর্বনাশ। তাই নিচু কণ্ঠে বলল, স্যার, আপনার একটা শার্ট দিন। প্রমুখ উচ্চস্বরে হেসে উঠে। কবিরকে পচাতেও ভুলল না। তখন আহাদ আর রায়হানও এলো। তাদের একসাথে ছবি তুলে আলমারি থেকে 3টে শার্ট বের করে এক প্রকার ছুঁড়ে দিয়ে বলল, আজ নেট গরম করতে তোদের হট ছবিই যথেষ্ট। উদ্ধৃতি চিহ্ন। হালকা ঢোক গিলল সবাই। শার্ট পরে একসঙ্গে বলল, আপাতত আমাদের ইজ্জত বাঁচানোর জন্য ধন্যবাদ। উদ্ধৃতি চিহ্ন। কথা শেষেই টানটান হয়ে দাঁড়াল 3জন। প্রমুখ নড়েছে রায়হানের উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বলল, সাফওয়ান দেশে ফিরেছে। তার ছোট্ট কথাতে মুহূর্তেই ঠান্ডা পরিবেশ চঞ্চল হল। সামনের 3টি টগবগে যুবকের চোখে বিস্ময়। আখি বড় বড় করে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল। রায়হান উত্তেজিত গলায় বলল, অসম্ভব। আমি প্রতিদিন এয়ারপোর্টে লিস্ট চেক করি, একদিনও সাফওয়ানের নাম থাকেনি। প্রমুখ রাগে তার দিকে টেবিলে রাখা নোটপ্যাড ছুঁড়ে মারলে চিৎকার করে বলল, এয়ারপোর্টের লিস্ট থেকে নাম সরানো কোনো বড় ব্যাপার নয়। তাছাড়া আরও একটা ঘটনা ঘটেছে। শুনতে চাস? 3জনেই মাথা নাড়াল। প্রমুখ চোয়াল শক্ত করে বলল, তাইমা খানমের খুনি আর কেউ নয়। শিউর ওটাও সাফওয়ান। উদ্ধৃতি চিহ্ন। অসম্ভব। এটা কিভাবে সম্ভব? উদ্ধৃতি চিহ্ন। কবির মুখ ফুসছে কথাটি বলে চুপ হয়ে গেল। প্রমুখের দিকে তাকিয়ে দেখল, রাগে থরথর করে কাঁপছে সে। রাগের বশে কি যে করবে তাও বলা যায় না। তাই কবির দমে গেল। প্রমুখ উঠে লম্বা লম্বা শ্বাস টেনে চোখ বন্ধ করে বলল, সব হয়েছে দুর্জয়ের জন্য। আমাকে আঘাত করে হসপিটালে রাখা, তোদের দৌড়ের উপর রাখা, তাকে খুঁজায় ফোকাস করেছিলি সবাই, যার জন্য এত বড় হাত ছাড়া হয়ে গেল। উদ্ধৃতি চিহ্ন। আহাদ স্বীকার করল, জি স্যার, অজান্তেই অনেক বড় একটা খেলা খেলেছে সাফওয়ান। সাতারা চিহ্নলায়। তারপর আবার তাইমা আন্টির মৃতারা চিহ্ন তত্ত্বতে আমরা সবাই যখন বেদনায়, তখনও ও কোথাও ঘাপটি মেরে বসে আছে। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ পকেট থেকে তাইমার ফোন বের করল, টেবিলে রেখে ভিডিও প্লে করে 3জনের উদ্দেশ্যে বলল, মনোযোগ দিয়ে দেখ। ধীরে ধীরে সম্পূর্ণ ভিডিও শেষ হতেই কপাল কুঁচকে যায় তাদের। প্রমুখ আরও 2বার দেখাল। অতঃপর বলল, ভুট্টোর কথা মনে আছে, যার খুঁজে আমরা কুমিল্লা গিয়েছিলাম? তৎক্ষণাৎ কবির ফট করে বলল, সুইসাইড করেছিল। উদ্ধৃতি চিহ্ন। রায়হান আগ্রহী চোখে প্রশ্ন করল, আমাদের আগেই কি কোনো কারণে সাফওয়ান পৌঁছে যায়? কিন্তু ভুট্টোর জন্যই গিয়েছিল, নাকি অন্য কাউকে মারার জন্য? যদি তাই হয় তাহলে কোনো কারণে সাফওয়ানও আপনার মা বাবার হত্যার চিহ্ন তত্ত্বার ব্যাপারে জড়িত। আহাদ ভিডিওর দিকে তাকিয়ে বলল, এখানে সাক্ষীকে মেরে ফেলা হচ্ছে। ওই দেখুন, সাফওয়ান বলছে ওর লোক কাউকে সাক্ষী দিতে কুমিল্লা যেতে চেয়েছিল, কিন্তু যাওয়ার আগেই সাফওয়ান জেনে যায় আর মেরে ফেলে। প্রমুখ ভ্রু কিঞ্চিত করে ঠোঁট কামড়ে বলল, এক্সাক্টলি। আমাদের হাতে 2টা ক্লু। একটা হচ্ছে সাফওয়ান কাকে মারতে গিয়েছিল। 2, তাইমা খানমের ভিডিওর সাথে ভুট্টোর কি জড়িত? কবির চোখ মুখ সিরিয়াস করে শক্ত গলায় বলল, সব উত্তর সাফওয়ান জানে। এতদিন আমরা যার খুঁজে হয়রান, যে প্রশ্নের উত্তরের জন্য আকাশ পাতালে খুঁজছি, আশা করি সব সাফওয়ানের কাছেই পাওয়া যাবে। বড় কিছু না হোক, ছোট একটা সূত্র তো পাবই।